এই এন্ডোক্রাইন সিস্টেমে এমন একটা জিনিস করছি যেখানে শত্রুও অনেক, বন্ধুও অনেক। বন্ধু খুবই কম, শত্রু একটু বেশি। যেমন একটু আগে থেকে ডোপামাইনের শত্রু, প্রোলেক্টিনের শত্রুকে ডোপামাইন, এটা দুজন কন্ট্রোল করে। কে? একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আর একটা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম। এই দুজনই কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস কি করছে? কিছু হরমোনও সিক্রেশন করছে, আবার এদিকে নার্ভাস সিস্টেমও কন্ট্রোল করছে। চ্যানেল আমরা নার্সিং একটা জিনিস প্রথমে আমাদেরকে শেখানো হয়েছিল ফার্স্ট ইয়ার থেকে, যে যখনই কোনো রাইটিং বা কোনো লেটার তুমি লিখবে তোমাকে থ্রু প্রপার চ্যানেল তোমাকে পাঠাতে হবে। থাইরয়েড যদি কম হয় চিলড্রেনের ক্ষেত্রে তাহলে প্লেটিনিজম, যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে মিক্সিডিমা। কীভাবে বুঝবে? সি ফর চিলড্রেন। কিডনি যখন টিউবের মাধ্যমে যখন রিঅ্যাবজর্ব করবে সেটা কোথায় পাঠাবে? ব্লাডে পাঠাবে। তাহলে কে আলটিমেটলি ফাংশনটা করছে? পিটিএইচি করছে। ব্লাডে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়িয়ে রাখার জন্য ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে দিয়েছে কিডনির মধ্যে। কিডনির মধ্যে ভিটামিন ডি কি করছে? ক্যালসিয়ামকে আবার রিঅ্যাবজর্ব করছে। রিঅ্যাবজর্ব করে কি করছে? ক্যালসিয়ামের মাত্রা ব্লাডে বাড়িয়ে রাখছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিডিএ নেক্সট প্রেপ। তো তোমরা দেখছোই প্রত্যেক দিনই আমরা এক একটা সাবজেক্ট করে কভার আপ করছি, চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের এক্সামের আগে ক্লিয়ার করার। বাট যেটা হচ্ছে আমি কি করছি, মেন্টাল হেলথ নার্সিংয়ের যে পার্ট 1 আমি শুরু করেছিলাম ওটা আমি পার্ট 2 পরে শুরু করবো। আগে আমি অ্যানাটমি ফিজিওলজিটা এই কারণেই শেষ করছি, তার সাথে যে মেডসার্চ আছে সেটা এই জন্যই যে তোমাদের সবাইকারই প্রশ্ন একটাই যে স্যার অ্যানাটমি যদি না শুরু হয় বা অ্যানাটমি যদি না বুঝতে পারছি তাহলে আমরা কোনো কিছু এগোতে পারছি না। সেটা হচ্ছে বিভিন্ন ডিজিজ পোর্শনও যে বুঝতে পারছি না, অনেক জিনিস যেগুলো আমরা করতে পারছি না। তাই আমি এই অ্যানাটমি ফিজিওলজি আর মেডসার্চ পার্টটাকে শেষ করে নেবো, তারপর আমি মেন্টাল হেলথ নার্সিংয়ের যে পার্টগুলো বাকি থাকছে সেগুলো আমি খুব শর্টে করিয়ে দেবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আমরা যে ভিডিওগুলো কন্টিনিউ ছাড়তে থাকবো এখন আমরা কোনো রেস্ট নেবো না সেইভাবে। আমরা সম্পূর্ণ চেষ্টা করবো যে প্রত্যেক দিন যাতে একটা করে ভিডিও চলে যায়, তোমাদের যাতে প্রিপারেশন ঠিকঠাকভাবে হয়। তো তোমরা যারা দেখছো ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরাই এই ভিডিওটা প্রথম দেখতে পাবে, সেই নোটিফিকেশনটা তোমার কাছে অলরেডি চলে যাবে, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তোমরা প্রথম কোশ্চেন থেকে বুঝতেই পারছো আজকে আমরা এন্ডোক্রাইন সিস্টেমের যে সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট প্লাস কোশ্চেন দুটোই আমরা আজকে এখানে কভার আপ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেন কি বলছে না, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রিলিজ হরমোনস ডাইরেক্টলি ইন দ্য ব্লাড, নাকি ডাইরেক্টলি ইনটু দ্য টিস্যু, নাকি ডাইরেক্টলি ইন দ্য স্কিন, নাকি থ্রু দ্য ডাক্ট ইন দ্য বডি। তো আমরা জানি যে গ্ল্যান্ড দুই প্রকারের হচ্ছে, একটা হচ্ছে গ্ল্যান্ড, সেটা হচ্ছে দুই প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে এন্ডোক্রাইন আর একটা হচ্ছে এক্সোক্রাইন, তাই তো? আচ্ছা, এন্ডোক্রাইনকে কি বলা হয় না, এন্ডোক্রাইনকে যেটা বলা হয় সেটা হচ্ছে ডাক্টলেস। একটা হচ্ছে ডাক্টলেস আর এটা হচ্ছে ডাক্টাল, এটা হচ্ছে ডাক্টিভ, ঠিক আছে? সো এটা ডাক্টেড, অর্থাৎ এখানে ডাক্ট আছে, এটাতে ডাক্ট থাকে না। তো তাহলে এর যেহেতু ডাক্ট আছে, তাহলে এর যেহেতু ডাক্ট থাকে না, ডাক্ট যদি না থাকে তাহলে হরমোনটা তো সেক্রেট করছে, আমি মানলাম এন্ডোক্রাইন যে সমস্ত গ্ল্যান্ডগুলো আছে, ব্লাড এই সমস্ত হরমোনটা প্রত্যেকটা টার্গেট অর্গানে কিভাবে পৌঁছবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি এইটা বলে দিই আগে, এক্সোক্রাইন গ্ল্যান্ড। ধরো তোমার অর্গান আছে এইখানে, আমি ধরলাম তোমার অর্গানটা হচ্ছে এইখানে আছে, এইখানে তোমার অর্গান সিচুয়েটেড, আর ঠিক তার পাশেই তোমার টার্গেট অর্গান সিচুয়েটেড। এটা হচ্ছে তোমার নিজস্ব গ্ল্যান্ড আর এটা হচ্ছে তোমার টার্গেট অর্গান, ঠিক আছে? মানে এইখান থেকে তোমাকে একটা হরমোন সিক্রেট করতে হবে, এখান থেকে তোমাকে একটা হরমোন সিক্রেট করতে হবে, এইটা তোমাকে এই টার্গেট অর্গানের কাছে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো এইটা যদি খুব কাছাকাছি হয়, খুব যদি নিয়ার বাই হয়, এটা যদি খুব নিয়ার বাই হয় তাহলে তো আমি একটা ছোট্ট একটা ডাক্ট দিয়ে আমি তো এই টার্গেট অর্গানের কাছে তো আমার হরমোনটা পৌঁছে যাবে, তাই না? তো তাহলে ভগবান এইভাবেই সৃষ্টি করেছে, প্রত্যেকটা জিনিসকে ভগবান এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে, কোনো মেশিন মানে কোনো কিছু নেই পৃথিবীতে, এমন কোনো কিছু নেই একটা আমাদের যে বডি যেভাবে মানে যে মেকানিজমে চলে এমন কোনো মেকানিজম কোনো কোথাও এখনো তৈরিও হয়নি, হবেও না। খুব নিখুঁতভাবে তৈরি করেছে। একটা অর্গান, একটা ব্লাড ভেসেলের মধ্যে ছোট্ট একটা ক্যাপিলারিজ হার্টের মধ্যে যদি সেখানে ব্লকেজ হয়ে যায় তুমি সেই দিনেই শেষ। তার মানে কতটা নিখুঁতভাবে তৈরি করা যে ওই ব্লাড ভেসেল মিনিমাম 50-60 বছর পর যখন বা যদি কারো হার্ট ডিজিজ হয়ে যায় তখনই সেই মানুষটা মরে, তার আগে কিন্তু মরছে না, ঠিক আছে? অন্যান্য যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলো জন্য মারা যায়, বাট খুবই নিখুঁতভাবে তৈরি করার জন্যই কিন্তু আমরা এত র্যান্ডমলি চলতে পারছি, মুভমেন্ট করছি, সব কিছু করছি, কিন্তু আমাদের কিছু হচ্ছে না। তো এই একমাত্র এই মেকানিজমের জন্য। তো কি করেছে ভগবানই করেছে। তো ভগবান কি করেছে না, দেখছে টার্গেট তোমার গ্ল্যান্ডের পাশাপাশি তোমার যেহেতু টার্গেট অর্গান,
তো তার জন্য একটা করে ডাক্ট তৈরি করে দিয়েছে, ঠিক আছে, তার জন্য একটা করে ডাক্ট তৈরি করে দিয়েছে। তো এটাকে বলা হচ্ছে ডাক্ট, দ্যাট ইজ কল্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে কি করেছে, কোনো ডাক্টই দেয়নি এন্ডোক্রাইনকে। কেন দেয়নি? কেননা তোমার এইখানে ধরলাম গ্ল্যান্ড আছে, ঠিক আছে, আর আমি এইখানে দিলাম এটা টার্গেট অর্গান, এইখানে ধরলাম আমি এটা টার্গেট অর্গান, ঠিক আছে, টার্গেট অর্গান। তো তুমি ভাবো এইখান থেকে হরমোনকে এইখানে পৌঁছতে হবে, ঠিক আছে। তো এই এত দূর এইখান থেকে হরমোনকে যদি এইখানে আমাকে পৌঁছাতে হয়, তাহলে ভগবান কি করেছে, ভগবান কোনো ডাক্টই দেয়নি যে না তোমাকে ডাক্ট আমার দিয়ে কোনো কাজ নেই, এত বড় ডাক্ট, অন্যান্য আরো আমার অনেক জিনিস এখানে বসাতে হবে, তার জন্য তোমাকে আমি ডাক্ট ফালতু দেবো না। সেখানে কি করেছে না, ভগবান দেখছে যে আমাদের শরীরে তো ব্লাড তো যাচ্ছে, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা সেল, প্রত্যেক জায়গায় ব্লাড যাচ্ছে। তো কি ভাবলো যে না তাহলে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যুতে যে একটা জিনিস তো যাচ্ছে, একটা রাস্তা তো আছে, সে রাস্তায় যদি আমি একটা প্যাসেঞ্জার আর এক্সট্রা প্যাসেঞ্জার যদি আমি চাপিয়ে দিই, সেও ঠিক প্রত্যেকটা জায়গাতে পৌঁছে যাবে। তো তার জন্য হরমোন এইখান থেকে যে হরমোনটা রিলিজ হচ্ছে তোমার, এখান থেকে যে হরমোনটা রিলিজ হচ্ছে সেটাকে কি করছে, এই ব্লাডের মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এই ব্লাডের মধ্যে ফেলে দিলে কি হচ্ছে, এই হরমোন ঠিক তোমার টার্গেট অর্গানে যে পৌঁছে যাচ্ছে, তারপরে হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে আমরা আর কোশ্চেনের উত্তর তোমরাই দেবে, কারণ আমি তো এইভাবেই করবো। তো প্রথমে আমরা কি করব, কোশ্চেনকে টার্মিনেট করব যে অপশন কোনগুলো না। যদি কেউ জানো তাও 4টে অপশন পড়বে, আমি বারবার তোমাদেরকে বলেছি। তো কি দেখবো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রিলিজ হরমোন ডাইরেক্টলি ইন দ্য ব্লাড নাকি ডাইরেক্টলি ইনটু দ্য টিস্যু। ডাইরেক্টলি ইনটু দ্য টিস্যুতে দিলে টিস্যু থেকে কিভাবে যাবে, আলাদা টিস্যুর কাছে কোনো তো কানেকশন নেই, সুতরাং এটা ইনকারেক্ট। ডাইরেক্টলি ইন দ্য স্কিন, স্কিনে যদি আমি একটা হরমোন দিয়ে দিই, এইখানে আমি স্কিনে একটা হরমোন দিয়ে দিলাম, কিন্তু এই স্কিনে দিলাম, এই স্কিনকে কিভাবে পৌঁছাবে, হাওয়াতে যাবে না, এটাও ইনকারেক্ট। থ্রু দ্য ডাক্ট ইন দ্য বডি, হ্যাঁ ডাক্ট তো আছে, বাট ডাক্ট কিসের ক্ষেত্রে, ডাক্ট তো এক্সোক্রাইন গ্ল্যান্ড, তাই না, ডাক্ট তো এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এখানে তো আমাকে বলে দিই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে তো এটা হবে না, তাহলে এটাও ইনকারেক্ট। তাহলে রাইট অ্যান্সার কোনটা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমার ডাইরেক্টলি ইন দ্য ব্লাড, ঠিক আছে। আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, তোমার থাইরয়েড গ্ল্যান্ড কি লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। এগুলো আমরা সমস্ত কিছু লাস্টের দিকে যখন যাবো তখন প্রত্যেকটি জিনিসকে আমরা আলোচনা করে নেবো, দেখতে থাকো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস ইনহিবিট দ্য রিলিজ অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের অ্যাকচুয়ালি অ্যান্টিডট কে বা শত্রু কি, এটাই হচ্ছে কোশ্চেন। যে গ্রোথ হরমোন যখন রিলিজ হচ্ছে তখন গ্রোথ হরমোন যাতে আর বেশি রিলিজ না হতে পারে তার জন্য কোন হরমোনকে আমাকে সিক্রেট করতে হবে, ঠিক আছে, মানে গ্রোথ হরমোনকে কে আটকাবে। চলো, আচ্ছা আচ্ছা প্রথমে কি না, সোমাটোস্ট্যাটিন নাকি থাইরোট্রপিন ইনহিবিটিং হরমোন নাকি সোমাটোট্রপিন নাকি ডোপামাইন। তো কাট অফ করতে থাকবো এক একটা করে অপশনকে আমরা। ডোপামাইনের সাথে তো গ্রোথ হরমোনের কোনো কানেকশন নেই। ডোপামাইনের সাথে কোন হরমোনের কানেকশন আছে, ডোপামাইনের সাথে তোমার প্রোলেকটিনের সম্পর্ক আছে। প্রোলেকটিনের কে, ডোপামাইন প্রোলেকটিনের কে, ইটস অ্যান্টিডট বা কি বলবো, এটা ইনহিবিট করে। অর্থাৎ যদি প্রোলেকটিন বেশি হয়ে যায় তখন যদি ডোপামাইন দিই প্রোলেকটিন কমে যাবে, প্রোলেকটিন যদি কমে যায় উল্টো হবে সব কিছুতেই। থাইরোট্রপিন ইনহিবিটিং হরমোন, আমরা ইনহিবিটিং কথাটা দেখছে বুঝতে পারছি যে হ্যাঁ এটা কিছু একটা কোনো একটা হরমোনকে ইনহিবিট করবে, বাট এখানে আরেকটা জিনিস অ্যাড আছে, সেটা হচ্ছে থাইরোট্রপিন। অর্থাৎ এটা কিসের সাথে তোমার যুক্ত, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। চলো একটু থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে পড়ে নিই। এখানে থাইরয়েড গ্ল্যান্ড কেমন দেখতে, কেমন থাইরয়েড গ্ল্যান্ড তোমার দেখতে হচ্ছে এই টাইপ, এই টাইপের, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ড ঠিক প্রজাপতির মতো দেখতে হয়, বাটারফ্লাই শেপ। এখানে এটা কোথায় থাকে, আমি যদি এখানে ল্যারিংসের এটা যদি ল্যারিংস হয় ঠিক পিছনে, এটা কিন্তু সামনে না, প্রথমে থাইরয়েড থাকছে, এখানে প্রথমেই থাকবে থাইরয়েড, তার পেছনে থাকবে ল্যারিংস, ঠিক আছে। তবে এটা যদি আমি ল্যারিংস ধরি, ল্যারিংসে এইভাবে সি শেপড কার্টিলেজ থাকছে, তোমরা জানো সি শেপড কার্টিলেজ থাকবে, এইটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এটা তোমার থাইরয়েড গ্ল্যান্ড,
থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও থাকে থাইরয়েডের ঠিক পিছন দিকে। এই যে চারটে শেপ দেখছো না, এদিকে চারটে প্রজেকশন, এদিকে দুটো, এদিকে নিচে দুটো, ঠিক চারটে প্রজেকশনের ঠিক এই পেছন দিকে, তোমরা কিন্তু সামনের দিকে ভেবে নিও না, এটা সামনের দিক, এর পেছনটা পেছন দিক, ঠিক আছে? ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও থাকে চারটে, ঠিক আছে, এর পেছনটাতে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি সিক্রেট হয় আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি সিক্রেট হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি সিক্রেট হয়? একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4, আর একটা হচ্ছে তোমার ক্যালসিটন, একটা হচ্ছে তোমার ক্যালসিটোনিন। T3 কে আমরা কি বলবো আর T4 কে আমরা কি বলবো? একটা হচ্ছে আয়োডোথাইরোনাইন, ঠিক আছে, আয়োডোথাইরোনাইন, এটা আমি প্রত্যেক দুটোর ক্ষেত্রেই অ্যাড করবো, কিন্তু প্রথম যে স্টার্টিং পয়েন্টটা সেটা চেঞ্জ হয়ে যাবে দুটোর ক্ষেত্রে। কেন? কারণ এটা T3 আর এটা হচ্ছে T4, ঠিক আছে। সো T3 কে আমরা কি বলি? ট্রাই। আর T4 কে আমরা কি বলি? টেট্রা, টেট্রা। সো টেট্রা আয়োডো থাইরোনাইন, ঠিক আছে, মিটে গেল। আর এটা হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনাইন, মিটে গেল। তাহলে T3, T4 এবং ক্যালসিটোনিন, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের যে সমস্ত, অর্থাৎ T3, T4 তোমার হচ্ছে মেন থাইরয়েড হরমোন। আর ক্যালসিটোনিন কি করে? ক্যালসিটোনিনের কাজ কি? ক্যালসিটোনিন আগে যদি পিটিএইচ অর্থাৎ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ যদি কাজ আমরা জানি, তখন আমরা ক্যালসিটোনিনের কাজও জেনে যাব, ঠিক আছে। স্যার এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি সিক্রেট করে? প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট করে, যেটাকে আমরা পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন বা ওর প্যারাথরমোনও বলি, প্যারাথরমোন, ঠিক আছে। এ কি করে আর ক্যালসিটোনিন কি করে? অ্যাকচুয়ালি আমরা যখন এই এন্ডোক্রাইন সিস্টেমে এমন একটা জিনিস পড়ছি যেখানে শত্রুও অনেক, বন্ধুও অনেক, বন্ধু খুবই কম, শত্রু একটু বেশি। কেমন? যেমন একটু আগে দেখলে ডোপামাইনের শত্রু, প্রোলেকটিনের শত্রুকে ডোপামাইন, ঠিক আছে। তারপর তোমার এই যে, আচ্ছা এইখানে আমরা একটু বলে দেবো আমরা উত্তর, সেটা হচ্ছে তোমার এই যে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনের শত্রু কে? এখানে গ্রোথ হরমোনের শত্রু তোমার হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এটাই হচ্ছে তো এর উত্তর ছিল, ঠিক আছে। আমি এটা আরো একটু পরে বলছি। আচ্ছা, তো প্যারাথাইরয়েড হরমোন কি করে আর হচ্ছে তোমার ক্যালসিটোনিন কি কাজ করে? আমি যদি ধরি এটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল, এটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে তোমার বোন, ঠিক আছে। তো এইখানে কি আছে? এখানেও ক্যালসিয়াম আছে, এখানেও নিশ্চয়ই ক্যালসিয়াম আছে, ঠিক আছে, এখানেও ক্যালসিয়াম আছে। এবারে কে কোন জায়গা থেকে ক্যালসিয়ামটাকে ট্রান্সপোর্ট করে? একজন কি করবে? একজন ক্যালসিয়ামকে এইখান থেকে এইখানে নিয়ে যাবে, ক্যালসিয়ামকে এইখান থেকে এইখানে নিয়ে যাবে, সেটা ক্যালসিটোনিন নাকি পিটিএইচ। আরেকজন কি করবে? আরেকজন এইখান থেকে এইখানে ক্যালসিয়ামকে নিয়ে আসবে এইখানে, ঠিক আছে। তো একজন এইখান থেকে এখানে নিয়ে যাবে, আরেকজন এই ব্লাড থেকে বোনকে নিয়ে আসবে, ঠিক আছে, দুজনকার দুটি কাজ। এবারে পিটিএইচ কোনটা আর ক্যালসিটোনিন কোনটা? পিটিএইচ আমাদের শরীরে কি করে আর ক্যালসিটোনিন শরীরে কি করে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। তো পিটিএইচ আমাদের শরীরে ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, তো কি করে না, পিটিএইচ তোমার এই বোন থেকে ক্যালসিয়ামকে নিয়ে সে ব্লাডে দিয়ে দেবে, তাহলে কি হবে? ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এটা কে করছে? পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন। ক্যালসিটোনিন কি করছে? উল্টো দিকে ব্লাড থেকে ক্যালসিয়ামকে বোনে নিয়ে আসছে, তো এটা হচ্ছে তোমার ক্যালসিটোনিন, ঠিক আছে, ক্যালসিটোনিন। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস বলো যে এইখান থেকে ক্যালসিয়াম যদি ব্লাডে চলে যায় তাহলে কি হবে, আর ব্লাড থেকে যদি ক্যালসিয়াম বোনে চলে আসে তাহলে কি হবে? এক জায়গায় তো ঘাটতি হবে, এইটাই দেখতে হবে। যদি এইখান থেকে ক্যালসিয়াম এই ব্লাডে চলে যায়, ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে, বোনে ক্যালসিয়ামের লেভেল কমে যাবে। বোনে যদি ক্যালসিয়ামের লেভেল কমে যায় তাহলে বোন কি হবে? ব্রিকেল, অর্থাৎ বোন কি হবে? তাহলে বোন ভেঙে যাবে বা ফ্র্যাকচার হয়ে যাবে, কারণ
কেননা ক্যালসিয়ামের পরিমাণটা কমে যাচ্ছে। তো ক্যালসিয়ামের পরিমাণ অর্থাৎ এটা হচ্ছে তোমার সফটেনিং হয়ে যাবে, বোন সফটেনিং হয়ে যাবে। উল্টো দিকে কি হচ্ছে, উল্টো দিকে যখন ব্লাড থেকে ক্যালসিয়াম তোমার এই বোনে চলে আসছে, তখন কি হচ্ছে, ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে যাচ্ছে। যদি ক্যালসিয়াম লেভেল কমে যায় ব্লাডে, তখন আমাদের কি হয়, তখন আমাদের কি হয়, টিটেনি হয়, টিটেনি, টিটেনি রোগ হয়, মাসেল স্পাজম হয়, মাসেল স্পাজম হয়। কেন হয়, কেননা ক্যালসিয়াম যদি কমে যায়, তখন আমাদের যে সমস্ত মাসেলগুলো আছে সেগুলো স্পাজম করবে, অর্থাৎ আর ফ্লেক্সিবিলিটি থাকবে না, ইনভলেন্টারি, তোমার কন্ট্রোলে থাকবেই না। মাসেল দেখবে যা খুশি হচ্ছে, বডি অফিস ফিটনেস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলোই হবে তোমার। আচ্ছা চলো, তো এইখানে উত্তরটা ছিল আমাদের কি, সোমাটোস্ট্যাটিন, কারণ এটাও আমরা কেটে দিচ্ছি এখান থেকে উত্তর, এটাও না, সোমাটোট্রপ, আচ্ছা দুটোর মধ্যে একটা উত্তর হবে, আর এটার তো ডোপামিন তুমি কেটে দিয়েছো, কারণ না প্রোল্যাক্টিনের সাথে সম্পর্ক। সুতরাং সোমাটোস্ট্যাটিন নাকি সোমাটোট্রপিন, তুমি একটা জিনিস পড়েছিলে মনে আছে মাইক্রোবায়োলজিতে, যেটা হচ্ছে আমরা যখন হসপিটালে ডিউটি করতাম, যখন ইনফেকশন কন্ট্রোলের কোনো ক্লাস হতো, তখন এই জিনিসটা বলা হতো যে ব্যাকটেরিওসাইডাল আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওসাইডাল মানে কি, ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি, ব্যাকটেরিওসাইডাল মানে হচ্ছে কোনো ব্যাকটেরিয়াকে সম্পূর্ণ পরিমাণে কিল, অর্থাৎ মেরে ফেলা, সেটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল। আর ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি, ব্যাকটেরিয়াকে মেরে ফেলবো না, বাট ব্যাকটেরিয়াকে আমি একটা জায়গায় স্টপ করে দেবো, সে সেইখান থেকে যেন না বাড়তে পারে বা কোনো মাল্টিপ্লিকেশন না হয়। সো ব্যাকটেরিওস্ট্যাটিক, সো ব্যাকটেরিও মানে তো ব্যাকটেরিয়া বুঝতে পারলাম, এই স্ট্যাটিক মানে কি না স্টপ। সো এখানেও দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সোমাটো, তারপরে স্ট্যাটিন, স্ট্যাটিন মিন স্টপ। আমি যদি ওইটার সাথে এটা তুলনা করতে চাই, তাহলে সোমাটোস্ট্যাটিন যখনই, এই স্ট্যাট কথাটা যখনই চলে আসছে, তখনই তুমি ভেবে নিও যে স্ট্যাট বা স্টপ অর ইনহিবিট, ইনহিবিট কি সামথিং, যে কিছু একটাকে বাধা দিচ্ছে গ্রোথ হওয়ার থেকে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার স্টেটিন বা সোমাটোস্টেটিন। তো এখানে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি গ্রোথ হরমোনের কোন একটা ইনহিবিট করছে। আমি যদি এর উত্তর অ্যাকচুয়ালি নাও জানতাম না, তাও তুমি দেখো এই উত্তরটা দিয়ে দিতে কিভাবে না, থাইরোট্রপিন যখনই তুমি দেখছো এটা তো থাইরয়েডের সাথে কানেকশন নেই, তুমি কেটে দিলে। ডোপামাইন তো তোমার প্রোল্যাক্টিনের সাথে, তুমি উত্তর এটাও কেটে দিলে। তুমি এটা দেখছো সোমাটোট্রপিন আর সোমাটোস্ট্যাটিন, তুমি জানো যে এই সোমাটো অর্থাৎ তুমি এটা মানে জানো না, কিন্তু ট্রপিন আর স্ট্যাটিন, এই স্ট্যাটিনের মানে থেকে তুমি ভেবে নিলে যে ব্যাকটেরিয়া স্ট্যাটিক মানে স্টপ, সো স্ট্যাটিক মানে এখানেও স্ট্যাটিন আছে, ইনহিবিট বা স্টপ, এখানে উত্তর এটা হবে। তুমি এইটাকেও সেখান থেকে কেটে নিলে, কেননা ট্রপিন মিনস স্টিমুলেট, ট্রপিন মিন স্টিমুলেট, ঠিক আছে। তাহলে তোমার উত্তর কিন্তু তুমি নিজেই বের করে নিলে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কল্ড মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, এটা আমরা উত্তর আমি বলবোই না, উত্তরটা তোমরাই বলবে এটা, কেননা এটা ছোটোর থেকে পড়ে আসছি যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলে, ঠিক আছে। এটা কি থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডকে কি বলে না, থাইরয়েড গ্ল্যান্ডকে বলে, বাট এটা হচ্ছে তোমার লার্জেস্ট গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড। এটা কি পিটুইটারি গ্ল্যান্ড নাকি থাইমাস গ্ল্যান্ড নাকি প্যানক্রিয়াস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস তো হবে না, থাইমাসও তো ছোট্ট একটা, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড রাইট অ্যান্সার। বাট আমার এখানে আরেকটা কোশ্চেন আছে, যে পিটুইটারি গ্ল্যান্ডকে তো মাস্টার বলি, আমি যদি এখানে বলি হুইচ ইজ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, বা তুলনা যদি করতে যাই তাহলে হ্যাঁ, চেয়ারম্যানকে আর প্রিন্সিপালকে তুলনা করে, এটা আমি বলে দেবো, তোমরা যদি না বুঝতে পারছো যে এই দুটো মানে আমি কোন দিক দিয়ে ইন্ডিকেট করতে চাইছি, এটা আমি বলে দিচ্ছি, তোমরা এটা বলো, হুইচ ইজ দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এটা তো মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড তো মাস্টার গ্ল্যান্ড আমরা জানলাম, বাট এই মাস্টার গ্ল্যান্ডেরও আরেকটা মাস্টার আছে, সেটা কে, সেটা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস কি করছে, হাইপোথ্যালামাস সবচেয়ে উপরে আছে, হাইপোথ্যালামাসই বডির সমস্ত যে আমাদের কোঅর্ডিনেশন সিস্টেম,
এটা দুজন কন্ট্রোল করে। কে কে? একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আর একটা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম, এই দুজনই কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস কি করছে? কিছু হরমোনও সেক্রেশন করছে, আবার এদিকে নার্ভাস সিস্টেমও কন্ট্রোল করছে। নার্ভাস সিস্টেমে অনেক কিছু আমরা জানি, থার্স্ট সেন্টার, টেম্পারেচার রেগুলেশন সেন্টার, এগুলো সব হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসকে আমরা এখানে কি বলতে পারি না, পিটুইটারিরও মাস্টার। পিটুইটারি তো মাস্টার, বাট মাস্টার অফ মাস্টার যদি বলি তখন আমরা তাকে কাকে বলবো? হাইপোথ্যালামাসকে বলবো। তাহলে হাইপোথ্যালামাস কি তো আমরা চেয়ারম্যান বলতে পারি, যে একটা স্কুলকে কে চালাচ্ছে? একটা স্কুলকে প্রথমে চালাবে প্রিন্সিপাল, প্রিন্সিপালের উপরে কে থাকবে? চেয়ারম্যান থাকবে। চেয়ারম্যান অর্ডার দেবে কাকে? প্রিন্সিপালকে। প্রিন্সিপাল অর্ডার দেবে কাকে? যে সমস্ত পেরিফেরাল টিচাররা থাকবে তাদেরকে। ঠিক আছে, তাহলে চেয়ারম্যান কে হলো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আর তোমার প্রিন্সিপাল কে হলো? প্রিন্সিপাল হলো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পেরিফেরাল টিচার কারা হবে? সেটা হচ্ছে বিভিন্ন থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, যে সমস্ত আদার্স সমস্ত যে গ্ল্যান্ডগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার টিচার। তো প্রথমে কে বলবে, কাকে বলবে? প্রথমে আমি সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে কে থাকছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তারপরে কে থাকছে? পিটুইটারি। পিটুইটারি। আমি ধরলাম এখানে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এই থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে গেলে প্রথমে কাকে কাজ করতে হবে? প্রথমে কাজ করতে হবে হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস কি সেক্রেট করবে? হাইপোথ্যালামাস কি সেক্রেট করবে? হাইপোথ্যালামাস সেক্রেট করবে TRH, থাইরয়েড রিলিজিং হরমোন। ঠিক আছে, থাইরয়েড রিলিজিং হরমোন কি ডাইরেক্ট কি এইখানে পাঠিয়ে দেবে থাইরয়েডে? না। তবে কাকে পাঠাবে? না, প্রিন্সিপালকে বলবে। প্রপার চ্যানেল। আমরা নার্সিং একটা জিনিস প্রথমে আমাদেরকে শেখানো হয়েছিল ফার্স্ট ইয়ার থেকে, যে যখনই কোনো রাইটিং বা কোনো লেটার তুমি লিখবে তোমাকে থ্রু প্রপার চ্যানেল তোমাকে পাঠাতে হবে। তো এখানে আমরা থ্রু প্রপার চ্যানেলই যাও। ঠিক আছে, হচ্ছে প্রথমে হাইপোথ্যালামাস কাকে দেবে? প্রিন্সিপালকে দেবে। প্রিন্সিপাল কাকে দেবে? থাইরয়েডকে দেবে। প্রিন্সিপাল কি দেবে? সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, সো প্রথমে TRH পিটুইটারিকে পাঠালো। পিটুইটারিকে কি করছে না, তুমি থাইরয়েডকে তুমি স্টিমুলেট করো। পিটুইটারি যখনই খবরটা পেয়ে গেল যে আমাকে থাইরয়েডকে স্টিমুলেট করতে হবে, তখন পিটুইটারি একটা হরমোন সিক্রেট করে দিল। সেই হরমোনটার নাম কি? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড তুমি স্টিমুলেট হো। এবার থাইরয়েড যখন স্টিমুলেশন এলো, তখন থাইরয়েড স্টিমুলেশন হয়ে কি তৈরি করলো? T3 T4। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এটাই মেজর, অ্যাকচুয়ালি এটা কম পরিমাণে তৈরি হয়, বাট এটাই মেজর, এটার থেকেই T4 তৈরি হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে তো উত্তর তো বলে দিয়েছি, আর কিছু বলার নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই। হাইপার সেক্রেশন অফ গ্রোথ হরমোন লিডস টু। গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেশন হয় প্রথমে জানতে হবে আমাদেরকে। আচ্ছা, প্রথমেই বলি পিটুইটারি গ্ল্যান্ড, আগে যেটা বললাম না, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড কোনটা, কিভাবে হয় না? প্রথমে এইটা হচ্ছে তোমার ধরলাম আমি ধরলাম এইখানে তোমার আছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এইখানে তোমার আছে হাইপোথ্যালামাস। এইখান থেকে একটা স্টক দিয়ে, ইনফান্ডিবুলাম বলে এটাকে, স্টক দিয়ে পিটুইটারি গ্ল্যান্ড তৈরি হবে। এটা হচ্ছে তোমার পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডে এইটা হচ্ছে তোমার এই দিক দিয়ে দেখছি আমি। ঠিক আছে, সবসময় আমি ভাবো এই দিক দিয়ে দেখছি, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব। এইটা হয়ে যাবে তোমার ইন্টারমিডিয়েট লোব। ইন্টারমিডিয়েট লোব। এইটা হয়ে যাবে তোমার পস্টেরিয়র লোব। পস্টেরিয়র লোব। এইবারে কোনখান থেকে কোন হরমোনটা সেক্রেশন হয় সেটা আমাদেরকে জানতে হবে। জেনে এইটা যদি জানতে পেরে যাও, তাহলে হরমোনের কাজগুলো তোমরা জানতে পেরে যাবে। কোন হরমোন বাড়লে কি হয় সেটাও জানবে, কোন হরমোন কমলে কি হয় সেটাও জানবে। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমে তুমি সবই জেনে গেলে। আচ্ছা, অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে তোমার এইটা, আমি তিনটে ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, এইটা একটা বাস। ঠিক আছে, তো এইখানে তোমার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি সেক্রেশন হয়? আমি যদি তোমাকে একটা কি বলবো, একটা শর্টে কিছু নিউমোনিক্স বলে দিই, সেটা হচ্ছে জিটি ফ্ল্যাপ। জিটি আমরা জানি যে জিটি রোড বলেও একটা জিনিস হয়। জিটি, এখানে জিটি রোড না, জিটি
ফ্ল্যাপ, জিটি ফ্ল্যাপ। এইখান থেকে তুমি সমস্ত অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সেক্রেট হওয়া সমস্ত হরমোনের নাম তুমি পেয়ে যাবে। সেটা কি? জি ফর গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনকে আমি এইচ লিখছি, ঠিক আছে। আচ্ছা, টি ফর থাইরয়েড, কোনটা? থাইরয়েড স্টিমুলেটিং নাকি রিলিজিং? কোনটা? আমি একটু আগেই বললাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। আচ্ছা, জি টি হয়ে গেল। এফ, সেটা কি হবে? এ ফর ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এল ফর লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। এ ফর ACTH, অ্যাটিনো কর্টিকোট্রপিন হরমোন। and P for প্রোলেকটিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইন্টারমিডিয়েট লোব কি দোষ করলো? কিছুই সেক্রেশন করে না, কারণ আমরা জানি দুটো সমসময় পড়ে আসছি আমরা, একটা অ্যান্টেরিয়র লোব আর একটা হচ্ছে পস্টেরিয়র লোব। আজকে আমরা জানবো ইন্টারমিডিয়েট লোব থেকে একটা হরমোন সেক্রেশন হয়, সেটা কি? এখান থেকে কোনো কিছু একটা বাদ গেছে মনে হচ্ছে, যেটা আমরা পড়িনি, কোনো একটা কিছু বাদ গেছে মনে হচ্ছে। সেটা হচ্ছে তোমার মেলানোসাইট, স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইটের কাজ কি? মেলানোসাইটের জন্যই এই এত আমি ডার্ক ও হোয়াইট স্কিন, আমার ডার্ক স্কিন, এত কিছু সমস্ত কিছুই এইটার জন্য, এই মেলানোসাইট। যাদের শরীরে মেলানোসাইট বেশি আছে তারা একটু ডার্ক স্কিন হয়, যাদের শরীরে মেলানিন কম আছে তারা হোয়াইট স্কিন হয়। এমন কিচ্ছু গর্বের বিষয় না যে আমার শরীরে মেলানিন কম, আমি হোয়াইট, আমি দেখতে সুন্দর, এমন কোনো ব্যাপার নেই। এটা মেলানিন, যার শরীরে মেলানিন বেশি আছে সে ডার্ক কালার, যার শরীরে মেলানিন কম আছে সে হোয়াইট কালার। সেও মানুষ, তুমিও মানুষ, তাই এখানে কোনো ডিসক্রিমিনেশন রাখা উচিত না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট লোব হয়ে গেল। চলো, ইন্টারমিডিয়েট লোব আমরা দেখলাম। আর কি না পশ্চেরিয়র লোব। পশ্চেরিয়র লোব কি কোনো হরমোন সেক্রেশন করে আদৌ? সবচেয়ে যদি কোনো কি বলবো গোড়ে মানুষ যদি কেউ হয় তাহলে হচ্ছে এই পশ্চেরিয়র লোব। কোনো কিছু কাজ নেই, চুপচাপ বসে থাকে, কোনো প্যাসেঞ্জার এলো টুক করে সেখান থেকে নিয়ে আবার পরের জনকে পাঠিয়ে দিল, সে কিছু বানায় না, চুপচাপ বসে থাকে। সেটা হচ্ছে পশ্চেরিয়র লোব। কি না হাইপোথ্যালামাস দুটো হরমোন তৈরি করে, সেটা কি কি? একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে তোমার কি অক্সিটোসিন। তো কি করে এই হাইপোথ্যালামাস অক্সিটোসিন এডিএইচ সেক্রেশন করে এই পশ্চেরিয়র লোবকে পাঠিয়ে দেয় এখানে, ঠিক আছে। এই নার্ভ ফাইবার দিয়ে কি না কিসের মাধ্যমে আসবে? নার্ভ ফাইবার দিয়ে আসবে। এই নার্ভ ফাইবার দিয়ে পশ্চেরিয়র লোবকে এডিএইচ আর অক্সিটোসিন এই দুটি হরমোনকে এখানে পাঠিয়ে দিল। পশ্চেরিয়র লোব কি করবে? জাস্ট এদেরকে স্টোর করে রাখবে। যখন স্টিমুলেশন আসবে, অক্সিটোসিন কখন সেক্রেশন হয়? যখন আমাদের লেবার প্রসিডিওর চলে, যখন মা কন্ট্রাকশন করে, তখন যত কন্ট্রাকশন হয় তত অক্সিটোসিনও বাড়তে থাকে। তো যখন এই স্টিমুলেশন পাবে তখন পশ্চেরিয়র লোব কি করবে না, যা এবার তুমি বেরিয়ে যাও, তোমার কাজ শুরু করো। যে ও কোনো কাজ করবে না, ও সবাইকে বলবে তুমি কাজ করো, এই কাজ করো, ওই কাজ করো, এইভাবে কাজ হচ্ছে। আর এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের শরীরে যত জল খাচ্ছি তত জলে যদি আমি বাইরে বের করে দিই ইউরিনের মাধ্যমে, তাহলে আমরা কি হবো? তাহলে আমরা ডিহাইড্রেশনে ভুগবো, শকে চলে যাব, হাইপোভলিমিক শকে যে আমরা মারা যাবো লাস্ট, তাই তো। কিন্তু এই ব্যাপারটাকে ব্লক করার জন্যই এডিএইচ কাজ করছে, কিডনি কাজ করছে, আর কি অ্যালডোস্টেরন কাজ করছে। কিভাবে এডিএইচ কি করছে? এডিএইচ কিডনির কোনো একটি জায়গাতে চুপচাপ ধরে বসে আছে, সে এখানে বসে থেকে সে কি করছে? যখনই ওয়াটার বেশি আসছে তখনই সে ওয়াটারটাকে আবার সে রিঅ্যাবজর্ব করে নিচ্ছে, যাতে ওয়াটার না ইউরিনের মাধ্যমে সমস্ত ওয়াটার যাতে না বেরিয়ে যায়। আমাদের 180 লিটারের মতো জল, সেখান থেকে অনলি 1.5, ঠিক আছে, 1.2 to 1.5, আমি 1200 থেকে 1500 ধরলাম, বাট অ্যাকচুয়ালি যদি বলা হয় 1.5 লিটার, সেটা হচ্ছে 1.5 লিটার ইউরিন আমাদের বেরোতে পারে একদিনে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তোমরা জানতে পারলে এখান থেকে পশ্চেরিয়র লোব কি কি সেক্রেশন করছে না, একটা হচ্ছে সেক্রেশন করছে না, অ্যাকচুয়ালি যা স্টোর করেছিল সেটাকে রিলিজ করছে, ঠিক আছে। সেটা কি না এডিএইচ আর একটা হচ্ছে তোমার অক্সিটোসিন, ঠিক আছে। এবারে গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেট হয়েছিল না? পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ঠিক আছে। গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেট হয়েছিল? পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ভাগে ভাগে নিয়ে চলে যাও। আচ্ছা, গ্রোথ হরমোন কি না বলছে? গ্রোথ হরমোন লিডস টু, যদি হাইপোসেক্রেশন হয়। গ্রোথ হরমোন হাইপার সেক্রেশন হলে কি হয়? সবই জানতে হবে।
হাইপার সেক্রেশন হলে কি হয়, হাইপো হলে কি হয়, হাইপো হলে কি হয়। আচ্ছা, দুটো জিনিসকে প্রথমেই বাদ দিয়ে দাও, সেটা কি কি? একটা হচ্ছে থাইরয়েডের সাথে যুক্ত, সেগুলো হচ্ছে তোমার মিক্সেডিমা, প্রথমেই বাদ। একটা হচ্ছে গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজও কিসের সঙ্গে যুক্ত? গ্রেভস ডিজিজ এটাও থাইরয়েডের সঙ্গে। এটা তো খুব ইজিলি, এটা খুবই কোশ্চেনটা ইজি করে দিয়েছে। এখানে আরেকটা জিনিস দিতে হতো, সেটা হচ্ছে তোমার জাইজেন্টিজম বা অ্যাক্রোমিক্রিয়া বা এমনি কিছু আরেকটা দিলে ভালো হতো। এখানে সবগুলোই থাইরয়েডের সাথে লিঙ্কেজ করে দিয়েছে, এটাও না এটাও না, সবগুলোই থাইরয়েডের সাথে। থাইরয়েড যদি কম হয় চিলড্রেনের ক্ষেত্রে তাহলে ক্রেটিনিজম, যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে মিক্সিডিমা। কিভাবে বুঝবে? সি ফর চিলড্রেন। এমন না যে আমি একটা কোশ্চেনকেই বোঝাবো, আমি একটা কোশ্চেনে 100টা কোশ্চেন যাতে কভার হয়ে যায় সেই মতো চেষ্টা করতে হবে, যাতে একটা কোশ্চেন থেকেই সবকিছু কভার হয়ে যায়। তাই একটা কোশ্চেনকে উত্তর দিয়ে চুপচাপ তার স্কিপ করে তুমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছ, এটা ভুল করছো যারা করছো। প্রত্যেকটা জিনিস কি কি বলছি শুনে নাও, এগুলোই তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সি ফর চিলড্রেন, সি ফর ক্রেটিনিজম। তো থাইরয়েড যদি কমে যায়, তখন যদি চিলড্রেনের ক্ষেত্রে কমে তখন তাকে বলবো আমরা ক্রেটিনিজম। আর যদি বড়দের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হয়, তখন সেটা মিক্সিডিমা, ঠিক আছে? আচ্ছা, গ্রেভস ডিজিজ কি হয়? হাইপার থাইরয়েডিজম। এটা তো হাইপার কোনো কোশ্চেনই নেই, এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। তখন হয় এটা যখন অটো ইমিউন অ্যাটাক হয়। অটো ইমিউন অ্যাটাক বুঝো তো, যখন আমাদের নিজের অ্যান্টিবডি যখন নিজের কোনো অর্গানকে ড্যামেজ করে তখন সেটাকে অটো ইমিউন ডিজিজ বলি আমরা, ঠিক আছে? সেই অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে যখন হাইপার থাইরয়েডিজম হয় তখন এটা হয়। তো এখানে একটাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে হাইপার সেক্রেশন অফ গ্রোথ হরমোন লিডস টু। হাইপার সেক্রেশন মানে হচ্ছে অ্যাক্রোমেগালি হচ্ছে। আচ্ছা, এখানে অ্যাডাল্টেরটা নিয়েছে এরা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডাল্টের নিয়েছে। তো অ্যাক্রোমেগালি যদি হাইপার সেক্রেশন হয় বাচ্চাদের ক্ষেত্রে তখন কি হবে? চলো, সেটা হচ্ছে এটা করে দিলাম আমি চিলড্রেনের ক্ষেত্রে, ঠিক আছে? এটাকে আমি আলাদা কালার দিয়ে দিচ্ছি। এটা দিলাম চিলড্রেনের ক্ষেত্রে হাইপো, একটা হচ্ছে হাইপার, একটা হচ্ছে হাইপো। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। সব কিছু সবসময় চিলড্রেন প্লাস অ্যাডাল্ট দুটোই, একটা হচ্ছে হাইপার, একটা হচ্ছে হাইপো, ঠিক আছে? সো চিলড্রেনের ক্ষেত্রে, আচ্ছা এটা কি নিয়ে কথা বলছি আমরা সবসময় মনে রাখবো, এটা কিন্তু জিএইচ গ্রোথ হরমোন নিয়ে কথা বলছি, ঠিক আছে? থাইরয়েড নিয়ে না, একদম না, এটা কিন্তু জিএইচ নিয়ে কথা বলছি আমরা। চলো, হাইপার সেক্রেশন যদি চিলড্রেনের মধ্যে হয় তখন তাকে কি বলি? জাইজেন্টিজম। আর চিলড্রেনের ক্ষেত্রে যখন হাইপোসেক্রেশন হয় তখন তাকে আমরা কি বলি? হাইপার সেক্রেশন যদি হয় তখন তাকে বলে আমরা জাইজেন্টিজম। আর হাইপোসেক্রেশন যখন হয় তখন আমরা তাকে কি বলি? আচ্ছা, অ্যাডাল্টের ক্ষেত্রে যখন হাইপার সেক্রেশন হয় তখন তাহলে দুটোর সাথে কম্পেয়ারটা হয়ে যাবে। সেটা হাইপার সেক্রেশন যদি অ্যাডাল্টের ক্ষেত্রে হয় তখন তাকে কি বলি? উত্তরে আমাদের এটাই হচ্ছে অ্যাক্রোমেগালি বলি, অ্যাক্রোমেগালি। আচ্ছা, অ্যাডাল্টের ক্ষেত্রে হাইপোসেক্রেশনকে কি বলবো, আর চিলড্রেনের ক্ষেত্রে হাইপোসেক্রেশনকে আমরা কি বলবো, ঠিক আছে? ক্রেটিনিজম, মিক্সেডিমা, অ্যাক্রোমেগালি, গ্রেভস ডিজিজ এগুলো তো না, জাইজেন্টিজম না, অ্যাক্রোমেগালিও না। আর দুটো জিনিস পড়ে থাকলো, দুটো রোগ পড়ে থাকলো, তাহলেই সমস্ত রোগগুলো কভার হবে, ঠিক আছে? এইখানে হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া বলবো। অ্যাডাল্টের ক্ষেত্রে কি বলবো? অ্যাক্রোমিক্রিয়া। আর চিলড্রেনের ক্ষেত্রে হাইপো যদি হয় তখন তাকে আমরা কি বলবো? বড় হতে পারছে না, কি বলবো তাকে আমি? হাইট বাড়ছে না, হাইট 4 ফুট 3.5 ফুটের মধ্যে আবদ্ধ থেকে গেছে, আসতে পারছেই না, একদম সেই জোকার টোকার যাদেরকে আমরা বলি। বাট ওদেরকেও কিন্তু সম্মান দেওয়া উচিত, ওদের কোনো দোষ নেই, ওদের তো কোনো দোষ নেই। দোষটা ওদের হরমোন, একটা হরমোন সেটা কম সেক্রেশন হচ্ছে, সে কি করবে? তার তো কিছু করার নেই। তো সেটাকে বলা হচ্ছে ডোয়ার্ফিজম, বা এদেরকেই বলা হয় ডোয়ার্ফ বলা হয়, ঠিক আছে? সো এখানে কোশ্চেন ছিল আমাদের কি না, হাইপার সেক্রেশন অফ গ্রোথ হরমোন লিডস টু, হাইপার সেক্রেশন লিডস টু। এখানে অ্যাডাল্ট নিচে সবসময় একটা জিনিস মনে রাখবে, যে যখন স্পেসিফিক ভাবে বলে দেবে না যে ইনফ্যান্ট কিংবা জেরিয়াট্রিক পেশেন্ট, তখন তুমি সবসময় একটাকেই প্রায়োরিটি দেবে, সেটা হচ্ছে অ্যাডাল্ট পেশেন্টকে, ঠিক আছে? আর যখন তোমাকে স্পেসিফিকলি কোনো কিছু বলে দেবে যে না তোমার এটা চিলড্রেনের ক্ষেত্রে কত, ইনফ্যান্টের ক্ষেত্রে কত, তখন তোমরা সেটাকে প্রায়োরিটি দেবে, তার আগে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ হরমোন কজেস অভুলেশন? কোন হরমোন অভুলেশন করায়? অভুলেশন কাদের হয়, ছেলেদের না মেয়েদের? অবভিয়াসলি ছেলেদের, তাই তো? অবভিয়াসলি ছেলেদের, মেয়েদের হয়। আচ্ছা, অভুলেশন কোন হরমোন অভুলেশন করায়? দুটো হরমোনকে তো তুমিও পারবে আমিও পারবো কাট করতে, সেটা কি কি? সেটা হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন তো কোনোদিনই করবে না, টেস্টোস্টেরন তো মেয়েদের ক্ষেত্রে কোনো কাজই নেই বলতে গেলে,
ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন দরকার, সুতরাং প্রথম হরমোন কাট। আচ্ছা, প্রোজেস্টেরন কি ওভুলেশন করে নাকি প্রোজেস্টেরন প্রেগনেন্সিকে মেনটেন করে, সুতরাং প্রোজেস্টেরনও না। তো আরেকটা জিনিস থাকছে, একটা যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন। ঠিক আছে, কি কি ওভারিজ থেকে। আচ্ছা, ফলিকল স্টিমুলেটিং হরমোন কোনখান থেকে সেক্রেশন হয় আমি একটু আগেই বললাম। এফএসএইচ কোনখান থেকে সেক্রেশন হয়? সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি? কোশ্চেনের মধ্যেই উত্তর কি বলছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখানে একটা কোশ্চেনের মধ্যে একটা উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে স্টিমুলেটিং। কি করবে? কাকে স্টিমুলেট করবে? ফলিকলকে স্টিমুলেট করবে। স্টিমুলেট করার পর ফলিকল কি হবে? গ্রাফিয়ান ফলিকল হবে। সুতরাং এটা তো কি করছে না, ডেভেলপমেন্ট অফ গ্রাফিয়ান ফলিকল কার কাজ? ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ। তাহলে ওভুলেশন তো করছে না, তাহলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজটা আমরা জেনে নিলাম। তো ফলিকল এফএসএইচের অপশন কাট। আর একটা অপশনই থাকছে যেটা আমাদের কাছে উত্তর, সেটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন। ঠিক আছে, লিউটেনাইজিং হরমোন ছেলেদের ক্ষেত্রে কি কাজ করে? লিউটেনাইজিং হরমোন ছেলেদের ক্ষেত্রে যে লেডিক সেল থাকে সেই সেলকে স্টিমুলেট করে টেস্টোস্টেরন ক্ষরণে সেক্রেশন করে। ঠিক আছে, এখানে কিছু বলার নেই, দুটো জিনিস বুঝতে পারলে। একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন। এখানে টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে, প্রোজেস্টেরন মেয়েদের ক্ষেত্রে, ফলিকল স্টিমুলেটিং মেয়েদের ক্ষেত্রে, লিউটেনাইজিং হরমোন মেয়েদের ক্ষেত্রে। বাট ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করছে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সেক্রেশন হয়ে ফলিকলকে স্টিমুলেট করছে, সেই ফলিকলকে স্টিমুলেট করে ডেভেলপমেন্ট অফ গ্রাফিয়ান ফলিকল তৈরি করছে। সেই গ্রাফিয়ান ফলিকলই যখন আবার ডেভেলপমেন্ট হবে তখন সেটা আস্তে আস্তে লিউটেনাইজিং হরমোনের দ্বারা ওভুলেশন ঘটবে। ঠিক আছে, ওভুলেশন ঘটবে। নেক্সট কোশ্চেন, দ্য হরমোন সেক্রেটেড বাই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন হরমোন সেক্রেশন হয়? কি বলবো, একটু আগেই বুঝিয়ে দিয়েছি, জাস্ট ওয়ান লাইনার কোশ্চেন, কোনো ডেপথ নাও, তো জাস্ট অপশন কাট অফ করো। কর্টিজল কি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সেক্রেশন হয়? একদমই না। কর্টিজল কোনখান থেকে সেক্রেশন হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমি একটু পরে বুঝিয়ে দেবো। আচ্ছা, আর কি থাকছে? অ্যান্টি ডায়োরেটিক হরমোন এডিএইচ আমি একটু আগে বললাম, আর অক্সিটোসিন এটাও আমি বললাম যে কোনখানে স্টোরেজ হয়ে থাকে। সেক্রেশন করছে তো হাইপোথ্যালামাস, বাট স্টোর করছে পশ্চেরিয়র পিটুইটারি। সো এটাও না। উত্তর কোনটা? উত্তর একটাই, যেটা বাকি থাকছে সেটা হচ্ছে তোমার অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, ACTH একটু আগেই বললাম, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ACTH সেক্রেশন হয়। নিউমোনিক্স কি ছিল? জিটি ফ্ল্যাপ। জিটি রোড হয়, বাট আমরা এখানে কি করবো? জিটি ফ্ল্যাপ। ঠিক আছে, আচ্ছা আমি এখানে বলে দিই অ্যাড্রিনাল গ্ল্যান্ড সম্পর্কে একটু বলে দিই। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় সিচুয়েটেড? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। কেন বলি? কারণ এটা ধরলাম আমি কিডনি। ঠিক আছে, এটা ধরলাম আমি কিডনি। এই কিডনির মধ্যেই এইখানেই ত্রিভুজ আকারে লোকেট করে আছে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা অর্গানকে কাটবো, তারপর তার ভিতরে ডেপথে যাবো। কি কি আছে আমরা দেখবো অর্গানটার মধ্যে। আমরা এইটাকে নিয়ে চলে এলাম এখানে, কি না এটা হচ্ছে তোমার এখন অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই বাইরেরটাকে বলা হচ্ছে কর্টেক্স, আর ভেতরেরটাকে বলা হচ্ছে মেডুলা। ঠিক আছে, কর্টেক্স 3টে হরমোন সেক্রেশন করছে, আর মেডুলা 2-3টে হরমোনই সেক্রেশন করছে। সেটা কি কি? আচ্ছা, এবারে আমি কর্টেক্সের ভিতরে আমি আবার এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আবার 3টে ভাগে, এই যে লেয়ারটা এটাকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। সেটাকে আমি কি দেখছি, এই 3টে লেয়ারকে আমি জাস্ট কেটে নিলাম এখানে। ঠিক আছে, এই 3টে লেয়ারকে, এই এতটা যদি নিয়ে চলে আসি তাহলে আমি কি পাবো? এখানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ঠিক আছে, এই 3টে লেয়ার যখন আমি উপর থেকে যাবো বা এদিক থেকে যখন আমি বাইরের থেকে ভেতরে ঢুকবো, তখন আমি 3টে লেয়ার পাবো। সেটা হচ্ছে ফার্স্ট,
সেকেন্ড, থার্ড। এই থার্ড কি না ভিতরের দিকে, ঠিক আছে? সেটা কি আমরা সকলেই একটা নিউমোনিক দেখবো, সেই নিউমোনিকটা কি GFR। সেটা কি কিডনি, যখন আমরা ইউরিনারি সিস্টেম বা কিডনি নিয়ে পড়াশোনা করব তখন আমরা জানবো যে GFR এর ফুল ফর্ম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। সো এইখানে GFR বলতে ওটা না, এখানে GFR বলতে কি প্রথম লেয়ারটাকে কি বলবো জোনা গ্লোমেরুলাস, সেকেন্ড লেয়ারকে কি বলবো জোনা এফ ফর ফেসিকুলাটা, জোনা ফেসিকুলাটা, ঠিক আছে? আর থার্ড লেয়ারকে কি বলবো আর ফর জোনা রেটিকুলারিস। আমি কেন এই তিনটে লেয়ারকে পড়ালাম, কারণ এই তিনটে লেয়ার থেকে সেন্ট্রালে বলো স্টেট বলো প্রত্যেকটা এক্সামে এই কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোলে যে জোনা গ্লোমেরুলাস থেকে কোন হরমোন সিক্রেশন হয় বা এই হরমোনটা কোনখান থেকে কোন লেয়ার থেকে সিক্রেশন হয়। তার জন্য এটা আমি দেখাচ্ছি, যেটা একটুকু ডেপথ, এটা প্রত্যেকটা লেয়ার থেকে কি কি সিক্রেশন হচ্ছে সেটা আমাকে দেখতে হচ্ছে, বাট এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সো গ্লোমেরুলাস থেকে কি হয়, এখানেও একটা তোমার কি বলবো নিউমোনিক্স আছে, সেটা হচ্ছে GM, জি এর সাথে এম এর কানেকশন, GM, এম ফর মিনারেল কর্টিকয়েড, ঠিক আছে? আচ্ছা, ফেসিকুলাটা থেকে GMFG, জি ফর গ্লুকোকর্টিকয়েড, জি গ্লুকোকর্টিকয়েড। আর একটা হচ্ছে রেটিকুলারিস মানে RA, অ্যান্ড্রোজেন কি অ্যান্ড্রোজেন, সেটা হচ্ছে তোমাদের সেক্স হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকবারটি ব্রিফে বুঝিয়ে দিই, তাহলে নাহলে ভুলে যাবে। প্রথমে কি না সুপ্রা মিন্স উপরে, রেনাল মিন্স কিডনি। সো সুপ্রা রেনাল গ্ল্যান্ড, সুপ্রা মানে উপরে, রেনাল মানে কিডনি, মানে কিডনির উপরে যে গ্ল্যান্ড তাকে বলে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সেটা কে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা এখানে নিয়ে চলে এলাম, তাকে আমরা কেটে দেখছি যে এর ভিতরে কি কি আছে। যখন আমি বাইরের থেকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যখন আমি বাইরে থেকে ভেতরে ঢুকছি তখন তিনটে লেয়ার পাচ্ছি, কি না জোনা গ্লোমেরুলাসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। জোনা গ্লোমেরুলাসা কোন হরমোন সেক্রেশন করছে, মিনারেল কর্টিকয়েড। ফেসিকুলাটা কি সেক্রেশন করছে, গ্লুকোকর্টিকয়েড। আর রেটিকুলারিস কি সেক্রেশন করছে, অ্যান্ড্রোজেন। এবারে মিনারেল কর্টিকয়েড কাকে বলি আমরা, অ্যালডোস্টেরনকে বলি, অ্যালডোস্টেরনকে বলি। গ্লুকোকর্টিকয়েড কাকে বলি, কর্টিজলকে বলি। কর্টিজল যদি বেড়ে যায় আর কর্টিজল যদি কমে যায়, দুটো রোগ হয়, কি কর্টিজল যদি বেড়ে যায় কুসিং সিনড্রোম, কর্টিজল যদি কমে যায়, কর্টিজলের সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে মিনারেল কর্টিকয়েড, কারণ সবগুলোই আস্তে আস্তে কমতে থাকে। তো কর্টিজল আর মিনারেল কর্টিকয়েড অ্যালডোস্টেরন যখন কমে যায় তখন তাকে আমরা কি বলবো, অ্যাডিসন ডিজিজ। যখন বেড়ে যাবে তখন তাকে কি বলবো, কুসিং সিনড্রোম। কোশ্চেন আসবে, আমি একটু পরেই বলবো। আর অ্যান্ড্রোজেন মানে কি, অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন, অর্থাৎ যে সমস্ত সেক্স হরমোন, ঠিক আছে? বোঝা গেল এই সমস্ত তিনটে লেয়ারের কাজ। শুধুমাত্র কর্টেক্সের হরমোন ছিল এগুলো, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে মেডুলারি হরমোনটা বাকি আছে। মেডুলাতে কি হরমোন সেক্রেশন হয়, একটা হচ্ছে খুব শর্টে লিখে দিচ্ছে, একটা হচ্ছে তোমার অ্যাড্রিনালিন অর নর অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন और नॉन एपिनेफ्रिन। আরেকটা বলেছিলাম কি, সেটা হচ্ছে ডোপামাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে কাজ। তবে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ভিতরে আমি দুটো জিনিস পাবো, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। কর্টেক্স থেকে তিনটে লেয়ার পাবো, কি গ্লোমেরুলাস, একটা হচ্ছে ফেসিকুলাটা, একটা হচ্ছে রেটিকুলারিস। এই তিনটে হয়ে গেল, এই তিনটে লেয়ার কর্টেক্স থেকে যখন আরো ভিতরে যাবো তখন পাবো মেডুলা থেকে কি সেক্রেশন হয়, তিনটে জিনিস, একটা হচ্ছে অ্যাড্রিনালিন অর নন অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন অর নন এপিনেফ্রিন, একটা হচ্ছে ডোপামাইন। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড এখানে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে একটা রোগও বললাম দুটো, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন কর্টিজল যদি বেড়ে যায় তখন তাকে কি বলবো, কুসিং সিনড্রোম, যদি কমে যায় তখন তাকে কি বলবো, অ্যাডিসন ডিজিজ। চলো,
হরমোন আমি যত কিছু বোঝালাম এই একটুক্ষণে, তাতে তোমাদের সব কোশ্চেনগুলো এবার আস্তে আস্তে তোমরা উত্তর দিতে পারবে। তাই আগের থেকে নিজেরা চেষ্টা করবে, পজ করবে, তারপর তোমরা দাও। হরমোন এসেন্সিয়াল অ্যান্ড রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন। সবসময় মনে রাখবে, আমি একটু আগেও বললাম যে কন্ট্রাকশন যখনই হবে তখন তার কোনটার কাজ, কোন হরমোন কাজ করে। সে একটা বেকার গ্ল্যান্ডের কাছে, বেকার জায়গা, একটা জোন, পস্টেরিয়র জোন, সেখানে বসেছিল কোন, অক্সিটোসিন। সো হরমোন এসেন্সিয়াল অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য মিল্ক ইজেকশন। প্রোজেস্টেরন তো কোনোদিনই না, ইস্ট্রোজেনও না, প্রোলেকটিন নাকি অক্সিটোসিন, এই দুটোর মধ্যেই কনফিউশন। একটা হচ্ছে প্রোলেকটিন, একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি ভালোভাবে মনে রাখবে, অক্সিটোসিন ইজেক্টিং হরমোন কিভাবে কাজ করে, মায়ো এপিথেলিয়াল টিস্যুকে কন্ট্রাকশন করে। ঠিক আছে, মায়ো এপিথেলিয়াল টিস্যু যে লেয়ারটা সেটাকে কন্ট্রাক্ট করে, মায়ো এপিথেলিয়াল যে লেয়ার, সেই মায়ো এপিথেলিয়াল লেয়ারকে যখনই কন্ট্রাক্ট করছে তখনই মিল্ক সামনের দিকে যাচ্ছে। তাই কন্ট্রাকশনের মাধ্যমে অক্সিটোসিন কি করছে, মিল্কে ইজেক্ট করছে। ঠিক আছে, তাই এটার উত্তর কি হবে আমাদের, এটার উত্তর হবে ডি, অক্সিটোসিন। আচ্ছা, প্রোলেকটিন কেন না, কারণ প্রোলেকটিন কি, প্রোলেকটিন মিল্ক প্রোডাকশন হরমোন, ঠিক আছে। প্রেগনেন্সির পরে প্রোলেকটিন লেভেল বাড়তে থাকে, কেন, কারণ তখন প্রেগনেন্সির পরে ল্যাকটেটিং পিরিয়ড শুরু হয়, যখন বাচ্চাকে মিল্ক খাওয়াতে হবে তখন প্রোলেকটিনের লেভেল বাড়তে থাকে, তো তখন প্রোলেকটিন অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তখন মিল্ক প্রডিউসড হবে। সো মিল্ক প্রডিউসড হবে, প্রোলেকটিনের কাজ মিল্ককে বের করবে কে, অ্যালভিওলার সেল দিয়ে, অ্যাসিনাস সেল দিয়ে, অ্যালভিওলার সেলে তো ওটা বা তৈরি হলো, তারপর তৈরি হওয়ার পর যখন ডাক্টের মাধ্যমে, ল্যাকটিফারাস ডাক্টের মাধ্যমে যখন সেটা বেবির মাউথে যেতে হবে, তার জন্য কি হবে, যখন বেবির চিন, যখন ব্রেস্টকে যখন ভালোভাবে ধরবে তখন কি হবে, তখন মাদারের ব্রেনে একটা সিগন্যাল যাবে, পস্টেরিয়র লোব থেকে অক্সিটোসিন রিলিজ হবে। অক্সিটোসিন রিলিজ হওয়ার পরে কি হবে, মিল্ক ইজেক্টিং হবে। এটাকে কি বলে, এটাকে একটা রিফ্লেক্স বলে। সেটাকে কি বলে, লেট ডাউন রিফ্লেক্স। তোমরা এটা পিডিয়াট্রিকে যে ম্যাডাম পড়াচ্ছেন সে দেখবে এটা বলবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর কোশ্চেন কি বলছে, আ হাই কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেন ইন ব্লাড। যদি কনসেন্ট্রেশন যদি ইস্ট্রোজেনের বেড়ে যায় তাহলে কোন কন্ডিশনটা ক্রিয়েট হবে, ইট কজেস ওভুলেশন, ইনহিবিট সেক্রেশন অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ইজ ওয়ান কজ অফ অস্টিওপোরোসিস, স্টিমুলেশন অফ ল্যাকটেশন। কি প্রথমত অপশন কাট অফ করতে থাকো। যখন দেখছো সিমিলার অনেকগুলো মাথা খাটাতে হচ্ছে তখন একটাতে মাথা খাটাও, একটাকে অপশনকে মানে কি বলবো কাট অফ করো, আস্তে আস্তে অপশন ইজি হয়ে যাবে। দেখো ওভুলেশন তো করে না, কারণ ওভুলেশন কোন হরমোন করে, লিউটেনাইজিং হরমোন করে। আচ্ছা এবারে ইনহিবিট দ্য সেক্রেশন অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন ইজ ওয়ান কজ অফ অস্টিওপোরোসিস। আচ্ছা আরেকটা জিনিস, অস্টিওপোরোসিস কখন হয়, অস্টিওপোরোসিস কখন হয়, আফটার মেনোপজ, তাই তো, আফটার মেনোপজ। তো আফটার মেনোপজ যদি অস্টিওপোরোসিস হয় তো তখন ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ে না কমে, যদি মেনোপজ হয়ে যায় তাহলে আমার ইস্ট্রোজেন বাড়বে কেন, কমে যাবে। তো ইস্ট্রোজেন যদি কমে যায় তখন আমার তো হাই কনসেন্ট্রেশন থাকছে না, এখানে কি বলেছে হাই কনসেন্ট্রেশন, সো ইজ ওয়ান কজ অফ অস্টিওপোরোসিস, একদমই না। অস্টিওপোরোসিস তো ইস্ট্রোজেন কমে গেলে হয়, তাই না। আচ্ছা চলো ডি কিনা, স্টিমুলেশন অফ ল্যাকটেশন। ল্যাকটেশনকে কি ইস্ট্রোজেন স্টিমুলেট করে নাকি সাপ্রেস করে, অবশ্যই কি করে, সাপ্রেস করে, স্টিমুলেট করে না। ঠিক আছে, তাহলে একটাই অপশন ইজি হয়ে গেল তোমাদের কাছে, একটাই অপশন, সেটা হচ্ছে ইনহিবিট দ্য সেক্রেশন অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন। আমি একটা জিনিস প্রথমেই বললাম, একটাই লজিক যে এন্ডোক্রাইন সিস্টেমে একে অপরের সাথে শত্রুতা প্রচুর আছে, এ বাড়লে এ বাড়তে দেবে না, এ যদি একটু গ্রোথ করে বলে না তুমি কেন গ্রোথ করছো, আমি উঠবো, এইভাবে চলে এন্ডোক্রাইন সিস্টেম। তো রাইট অ্যান্সার আমাদের ইনহিবিট দ্য সেক্রেশন অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি বেড়ে যায় তাহলে কে কমায় থাকে, ইস্ট্রোজেন তখন বেড়ে যাবে, ফলিকল স্টিমুলেটিং কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের একটা মেন কাজ কি বলতো, ফলিকল স্টিমুলেটিং হরমোনের মেন কাজ কি, আমাদের যে মহিলাদের যে মেনস্ট্রুয়েশন হয় না, সেই মেনস্ট্রুয়েশনে যদি বলা হয় কোনো কোশ্চেন যে ফার্স্ট ইনিশিয়েটিভ হরমোন এর নাম কি, সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন হবে। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেন কি বলছে, থাইরয়েড ইজ এফেক্টিভ অনলি ইন দ্য প্রেজেন্স অফ।
আচ্ছা, থাইরয়েডের সাথে কোন আয়রনটা থাকলে সেটা এফেক্টিভ হবে, কোনটা থাকলে এফেক্টিভ হবে আর কোনটা না থাকলে এফেক্টিভ হবে না, কি? আচ্ছা, থাইরয়েডে দেখো আমরা প্রথম থেকে একটা জিনিস ছোটবেলা থেকে পড়ে আসছি যে সল্ট, নুনের সাথে আয়োডিনকে কারা পায় না? যারা পাহাড়ে বসবাস করে। কেন পায় না? যারা পাহাড়ে বসবাস করে তাদের তো এইদিকে কি হয়, তাদের পাহাড় দিয়ে জল তো নিচের দিকে বইতে থাকে, তাই না, সমতলের দিকে। তো তখন কি হয়, এখানে যে লবণ থাকে, সেগুলো কি হয়, এই জলের সাথে সাথে বইতে বইতে নিচে চলে আসে। তাই এই পাহাড়ের যে সমস্ত চূড়াতে যারা থাকে, বসবাস যারা করে, তারা কিন্তু সেই লবণ পায় না। তাই সেই লবণের মধ্যে আয়োডিনও পায় না। তাই তাদেরকে কি করা হচ্ছে এখন বর্তমানে? দেখবে আয়োডাইজড সল্ট দেওয়া হচ্ছে। সেটা কে দেখবে? টাটার যে সল্ট, টাটার সল্ট কি আয়োডাইজড সল্ট, কারণ সেখানে আয়োডিন অ্যাড আছে। সরকারের এটা একটা ইনিশিয়েটিভ যে তারা যখন আয়োডিন পাচ্ছে না, তাদেরকে আয়োডাইজড সল্ট দাও, প্যাকেটের মাধ্যমে দাও, ঠিক হয়ে যাবে। তো এইটা তখন কি হচ্ছিল, তখন কিভাবে বুঝেছিল যে আয়োডিন পাচ্ছে না, জলের মাধ্যমে বয়ে যাচ্ছে? তখন কি হয়েছিল না, গয়টার হয়েছিল, গয়টার। ঠিক আছে, গয়টার কি এটাও একটু পরে বলবো। আচ্ছা, বলেই দিই এখন গয়টার কি। গয়টার হচ্ছে তোমার যখন আয়োডিন তোমার শরীরে কম আছে, ঠিক আছে, আয়োডিন তোমার শরীরে কম আছে, এখানে একটু লজিক আছে, একটু বুঝিয়ে দিই। হাইপোথ্যালামাস, আবার সেই আগের কথা, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড। ঠিক আছে, হাইপোথ্যালামাস কি কাজ করবে? এখানে TRH সেক্রেশন করবে। পিটুইটারি কি সেক্রেশন করবে? TSH সেক্রেশন করবে। আর এ কি সেক্রেশন করবে? T3 প্লাস T, তাই তো। এইবারে একটা জিনিস দেখো, হাইপোথ্যালামাস ওর কাজ করছে পিটুইটারিকে সেক্রেশন করছে, পিটুইটারি তার কাজও সেক্রেশন করছে, সেটা হচ্ছে TSH সেক্রেশন করছে। বাট থাইরয়েড গ্ল্যান্ডে যখন TSH স্টিমুলেট করছে, থাইরয়েড যখন হবে, তখন আয়োডিন, সেটা হচ্ছে টাইরোসিন কি একটা অ্যামাইনো অ্যাসিড, এই টাইরোসিনের সাথে যখন আয়োডিন অ্যাড হবে, ঠিক আছে, তখনই থাইরয়েড হরমোন তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের তো একটা জিনিস তো বডিতে আছে, সেটা হচ্ছে টাইরোসিন, কিন্তু এটা তো নেই, আয়োডিন তো নেই। তাহলে TSH তো থাইরয়েডকে স্টিমুলেট করেই যাচ্ছে, আপনি বানাচ্ছেন না কেন? আমি তো আপনাকে বলছি, প্রিন্সিপাল টিচারকে বলছে যে স্টুডেন্টকে ছুটি দিয়ে দাও, কিন্তু টিচার কি করছে? ছুটি কিছুতেই দিচ্ছে না। তো প্রিন্সিপাল তখন বারবার স্টিমুলেট করছে যে কেন আপনি ছুটি দিচ্ছেন না কেন? তো তখন কি হচ্ছে, এই থাইরয়েড গ্ল্যান্ড যখন বারবার স্টিমুলেশন পাচ্ছে TSH দ্বারা, তখন থাইরয়েড গ্ল্যান্ড ইডিমা হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি গয়টার কি না, গোলাটা দেখবে, আমরা ছোটবেলায় ছবি দেখতাম না, গোলাটা ফুলে গেছে, দ্যাট ইজ গয়টার। কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। আগে জানতাম, কিন্তু এখন তোমরা জানলে সমস্ত বেসিক মেকানিজমটা কিভাবে হয়। কি না, আমরা আয়োডিন পাচ্ছি না, হাইপোথ্যালামাসের মতো কাজ করছে, TRH সেক্রেশন করছে, পিটুইটারিও কাজ করছে, TSH সেক্রেশন করছে, বাট থোড়ি না TSH জানে যে এখানে আয়োডিন নেই। আয়োডিন যদি না থাকে, টাইরোসিনের সাথে বন্ডিং হবে কিভাবে, থাইরয়েড হরমোন হবে কিভাবে? TSH বেচারা মানুষ, ও বুঝতেই পারছে না। তাই TSH বারবার থাইরয়েডকে পুশ আপ দিচ্ছে, থাইরয়েড রেগে ফুলে যাচ্ছে। মানুষ কখন রেগে যখন কাঁদে তখনই ফুলে যায় না, তো থাইরয়েড তখন রেগে ফুলে গেছে। ঠিক আছে, দ্যাট ইজ গয়টার। ঠিক আছে, আর কিছু না। গয়টার কখন হয়? যখন হাইপোথাইরয়েডিজম হয়। তোমরা একটু আগেই দেখলে হাইপোথাইরয়েডিজম চিলড্রেন, হাইপোথাইরয়েডিজম অ্যাডাল্ট, আমি একটু আগেই বলে দিয়েছি। কি, চিলড্রেনের ক্ষেত্রে C ফর ক্রেটিনিজম, অ্যাডাল্টের ক্ষেত্রে মিক্সিডিমা। ঠিক আছে, চলো, তো এখানে আর কি উত্তর আমি কি বলবো, বলেই দিয়েছি। ক্যালসিয়ামের সাথে কোনো কানেকশন নেই, পটাশিয়ামের সাথে কোনো কানেকশন নেই, সোডিয়ামের সাথে কোনো কানেকশন নেই, সেটা হচ্ছে তোমার সব আয়োডিন আমার লাগবে। যদি আয়োডিন থাকে তাহলে টাইরোসিনের সাথে বন্ডিং করবে, থাইরয়েড হরমোন T3 T4 তৈরি হবে। চলো নেক্সট। আচ্ছা, 10 নম্বরে কি না, দ্য হরমোন দ্যাট কজেস হাইপোক্যালসিমিয়া কোন হরমোনের জন্য দায়ী? থাইরক্সিন, ক্যালসিটোনিন, প্যারাথরমোন, অক্সিটোসিন। দুটো কাটো, অক্সিটোসিন না, থাইরক্সিন না, দুটো জিনিস। আমি দুটো আগে একটু বললাম
যে একজন ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, একজন ক্যালসিয়ামের মাত্রা কমায়। একটা ক্যালসিটোনিন নাকি প্যারাথরমোন, কোনটা? প্যারাথরমোনের কাজ কি, ক্যালসিটোনিনের কাজ কি? আমি একটু আগেই বললাম প্যারাথরমোন কি করে, পিটিএইচ কি করে, এটা কি, এটা হচ্ছে পিটিএইচ। পিটিএইচ কি করে? পিটিএইচ ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, ক্যালসিয়াম মাত্রা বাড়ায়। ক্যালসিটোনিন কি করে? বনে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। তাহলে এই যদি বনে ক্যালসিয়ামের মাত্রা যদি একে বাড়াতে হয়, ঠিক আছে, বনে যদি একে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে হয়, তাহলে একে কি করতে হবে? বনে যদি ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে হয়, তাহলে এইখান থেকে ক্যালসিয়াম এইখানকে এসে নিয়ে যাবে। আর এর বিপরীতটা কি হবে? এর বিপরীতটা কি করবে? প্যারাথরমোন করবে, পিটিএইচ করবে, পিটিএইচ করবে, বোন থেকে ব্লাডে নিয়ে আসবে। সো দ্য কি কোশ্চেন, দ্য হরমোন দ্যাট কজেস হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া কার জন্য হবে বলো? পিটিএইচ করবে নাকি ক্যালসিটোনিন করবে? কোন হরমোনটা করবে? কোনটা? অবভিয়াসলি ক্যালসিটোনিন। এখানে দেখার কি আছে? লজিক তো বুঝে গেছো তুমি, লজিক বুঝে গেছো মানে উত্তর বেরিয়ে গেছে। এটা না, প্যারাথরমোন না। কেন? কেননা পিটিএইচ তো ক্যালসিয়ামের মাত্রা ব্লাডে বাড়াবে, কমাবে কেন? কমাবে কে? কে নিয়ে যাচ্ছে ব্লাড থেকে বনে? ক্যালসিয়াম নিয়ে যাচ্ছে বন থেকে, এই ব্লাড থেকে বনে নিয়ে চলে যাচ্ছে ক্যালসিটোনিন। সো ব্লাডের ক্যালসিয়ামকে নিয়ে চলে যাচ্ছে বনে, ব্লাডে তো ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে, তাহলে সেটা কে করছে? ক্যালসিটোনিন করছে। ঠিক আছে, একটি লজিক, সিম্পল লজিক কনসেপ্ট, আর কিচ্ছু নেই এর পিছনে, এটুকুই। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যদি বলে দিই এখানে, সেটা হচ্ছে পিটিএইচ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটা ইনডাইরেক্ট ফাংশন আছে। সে কি করে? পিটিএইচ, পিটিএইচ কি করে অনেক সময়, পিটিএইচ কি করে অনেক সময়, পিটিএইচ ভিটামিন যে ডি আছে না আমাদের, ভিটামিন ডি, সেই ভিটামিন ডি কে কিডনির মধ্যে অ্যাক্টিভেট যদি কেউ করে, সেটা কে করে? সেটা হচ্ছে পিটিএইচ হরমোনই করে। এই পিটিএইচ হরমোন ভিটামিন ডি কে কিডনির মধ্যে অ্যাক্টিভ করে দেয়। তার জন্য ভিটামিন ডি কে আমরা আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে কিডনি হরমোন, সরি পিটিএইচ কে বলি বলা। বাদ দাও, পিটিএইচ ভিটামিন ডি, আচ্ছা পিটিএইচ কি করছে না, ভিটামিন ডি কে কিডনির মধ্যে অ্যাক্টিভেট করে দিচ্ছে। ভিটামিন ডি কি করবে? ভিটামিন ডি ক্যালসিয়ামকে আবার রিঅ্যাবজর্ব করবে, যাতে ক্যালসিয়াম না বেরিয়ে যায়। তাহলে যদি রিঅ্যাবজর্ব করে, সে রিঅ্যাবজর্ব করে কোথায় পাঠাবে? বনে? একদমই না। কিডনি যখন টিউবের মাধ্যমে যখন রিঅ্যাবজর্ব করবে, সেটা কোথায় পাঠাবে? ব্লাডে পাঠাবে। তাহলে কে আলটিমেটলি ফাংশনটা করছে? পিটিএইচই করছে। ব্লাডে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়িয়ে রাখার জন্য ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে দিয়েছে কিডনির মধ্যে। কিডনির মধ্যে ভিটামিন ডি কি করছে? ক্যালসিয়ামকে আবার রিঅ্যাবজর্ব করছে, রিঅ্যাবজর্ব করে কি করছে? ক্যালসিয়ামের মাত্রা ব্লাডে বাড়িয়ে রাখছে। ঠিক আছে, আচ্ছা এখানে এইটুকুই কনসেপ্ট ছিল। এবারে আমরা খুব র্যাপিডলি এগোবো, অনেকটা আমরা বলে দিয়েছি, অনেক কিছু এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে জেনে গেছি, এবার আমরা র্যাপিডলি এগোবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর সাইনস অ্যান্ড সিমটমস অফ টিটেনি? ফটাফট, যখন উত্তর বুঝতে পারছো না কাটতে থাকবে। ডিসপেনিয়া অ্যান্ড ট্যাকিকার্ডিয়া, রেসপিরেটরি ডিজিজ, এটা তো না, এটা কি? রেসপিরেটরি প্রবলেম। ঠিক আছে, কাট অফ। হ্যালুসিনেশন ডিলিউশন না, এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে সোডিয়াম ডিক্রিজ হলে, দ্যাট ইজ কল্ড হাইপোনাট্রিমিয়া, হাইপোনাট্রিমিয়া। আঁকা। উইকনেস অ্যান্ড মাসেল ফ্যাটিক নাকি নাম ফিঙ্গার্স মাসেল ক্র্যাম্পস? এইখানে দুটো জিনিস মনে রাখবে, মাসেল উইকনেস বা মাসেল ফ্যাটিক আর মাসেল ক্র্যাম্পস, এই দুটোর মধ্যেই তোমাকে উত্তরকে আলাদা করতে হবে। আরেকটা জিনিস তো বলে দিয়েছে, নাম ফিঙ্গার্স, সব দিয়ে দিলে তাহলে এইটাই উত্তর, বিয়েরটা না। কেন? কারণ বিয়েরটা তাহলে কিসের উত্তর? বিয়েরটা তোমার উইকনেস, মাসেল ফ্যাটিক, হাইপোক্যালিমিয়াতেও হয়, হাইপোক্যালিমিয়াতেও হয়। কিন্তু নাম ফিঙ্গার্স এন্ড মাসেল ক্র্যাম্প যখন হবে, মাসেল ক্র্যাম্প হবে যখন, তখন তোমার সেটা ক্যালসিয়ামের জন্যই হবে, বা টিটেনির একটা মেন সিমটম হিসেবে তোমরা ধরতে পারো। ঠিক আছে, এখানে কিছু বলার নেই। আচ্ছা, পজিটিভ চপস্টিক সাইন ইজ অ্যান ইন্ডিকেশন অফ, কোশ্চেনটা ভালোভাবে দেখো। পজিটিভ চপস্টিক সাইন, চপস্টিক সাইন আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই? দুটো সাইন দেখতে পাই একটা রোগের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন ক্যালসিয়াম কমে যায়। ক্যালসিয়াম কমে গেলে কি হবে? হাইপোক্যালসিমিয়া হবে, হাইপোক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া হলে কি হবে? টিটেনি হবে, টিটেনি হবে। টিটেনি হলে কি কি হবে? টিটেনি হলে দুটো সাইন দেখাবে, আমি শুধু সাইনগুলোকে বলে দিচ্ছি, বাকি তোমরা সবই জানো। একটা হচ্ছে
চপস্টিক সাইন, আর একটা হচ্ছে ট্রজু সাইন। ঠিক আছে, কিভাবে কোনটা কোন সাইন সবসময় গুলিয়ে যায়, কোনটা চপস্টিক সাইন কোনটা ট্রজু সাইন। ট্রজু সাইন টি দিয়ে শুরু হচ্ছে আর চপস্টিক সাইন সি দিয়ে শুরু হচ্ছে। সো সি ফর চিক, সি ফর চিক। চিক মানে আমাদের গাল, অর্থাৎ আমাদের যে ফেসিয়াল মাসেল, ঠিক আছে, যখন টিকেনি হবে তখন ফেসিয়াল মাসেল ক্র্যাম্পিং হবে, ওয়ান সাইড উঠে যাবে বা নেমে যাবে, সবসময় উঠেই যায়, এক সাইড যখন উঠে যায় তখন সেটাকে বলবো আমরা চপস্টিক সাইন। ঠিক আছে, তো সেটা হচ্ছে চিক, চিকের সাথে। চপস্টিক সাইন কোথায় দেখতে পাওয়া যায় না, ফেসিয়াল মাসেল ক্র্যাম্পিং এর জন্য চপস্টিক সাইন গালে বা চিক্সের মাধ্যমে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা ট্রজু সাইন কিসে দেখতে পাওয়া যায়? টি ফর, একটু অন্যরকম হবে এটা, রিস্ট, এইখানে টি, এটা হচ্ছে শেষের টি, এটা হচ্ছে চি ফর সি ফার্স্ট লেটার অ্যান্ড টি ইজ দ্য লাস্ট লেটার অফ রিস্ট। ঠিক আছে, সো টি ফর ট্রজু সাইন, টি ফর দি ট্রজু সাইন, টি ফর ট্রজু সাইন, টি ফর রিস্ট। এবার রিস্ট বলতে কি বোঝায়? রিস্ট মানে আমরা জানি এটা রিস্ট। তো যখন আমার প্রেসারের কাপটা যখন এইখানে যখন লাগানো হবে আর যখন পাম্পিং করা হবে, যখন এখানে আস্তে আস্তে টান পড়বে, তখন আমার কি হবে, এই রিস্ট আস্তে আস্তে বেন্ড হয়ে যাবে, ঠিক এমনি হয়ে যাবে বেন্ড, এটা উঠবেও না নামবেও না, ঠিক এইভাবে লক হয়ে যাবে। তো সেটাকে বলে আমরা ট্রজু সাইন। ঠিক আছে, চলো আর কি বলবো এখানে, অপশন কাট অফ করে দিয়ে আগে, হাইপোক্যালসিমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপারনাট্রিমিয়া। হাইপারনাট্রিমিয়া তো না, হাইপোনাট্রিমিয়াও না, চপস্টিক সাইন ক্যালসিমিয়াতে দেখতে পাওয়া যায়। এবারে সেটা হাইপার নাকি হাইপো? হাইপার ক্যালসিমিয়াতে চপস্টিক সাইন দেখতে পাওয়া যায় না, কারণ হাইপার ক্যালসিমিয়ার জন্য টিটেনি হয় না, হাইপোক্যালসিমিয়ার জন্য টিটেনি হয়। সুতরাং রাইট অ্যান্সার ইজ ডি, দ্যাট ইজ হাইপোক্যালসিমিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, আফটার থাইরয়েড সার্জারি, থাইরয়েডেক্টমি, থাইরয়েডের সার্জারিকে আমরা কি বলি? থাইরয়েডেক্টমি। অ্যাপেন্ডিক্স সার্জারিকে কি বলি? অ্যাপেন্ডিসেক্টমি বা অ্যাপেন্ডেক্টমি। ঠিক আছে, যা খুশি বলতে পারো। পেশেন্ট শোজ কার্পোপেডাল স্পাজম, কার্পাস অ্যান্ড পেডাল স্পাজম, দিস সাইন ইন্ডিকেটস। আচ্ছা, পেশেন্টের থাইরয়েড অপারেশন করা হয়েছে, তারপর দেখাচ্ছে কার্পো অ্যান্ড পেডাল, অর্থাৎ পায়ে যে কার্পাল সেগুলো কি হচ্ছে, স্পাজম হচ্ছে। ঠিক আছে, সেটা কি কারণে হচ্ছে? সুতরাং এই জিনিসটা তো বুঝতেই পারছো যে এটা হাইপোক্যালসিয়ামের একটা সাইন সিমটম। সো আমাদেরকে বুঝতে হবে যে কার্পোস পেডাল স্পাজমের এইটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া সিমটম। এইবারে আমাদেরকে লজিক খুঁজতে হবে যে কিভাবে থাইরয়েডেক্টমি যদি করা হয় তাহলে হাইপোক্যালসিমিয়া কিভাবে হতে পারে। ঠিক আছে, আমি একটু আগে একটা ছবি এঁকে দেখিয়েছিলাম তোমাদের, যে এইটা হচ্ছে ধরলাম থাইরয়েড গ্ল্যান্ড, এইখানে কি আছে, কার্টিলেজ, কিন্তু এইখানে কি আছে, এই চারটে জায়গাতে কি আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমি লিখলাম পিটিএইচ লিখলাম। ঠিক আছে, পিটিএইচ কি করে? ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। এইখানে পিটিএইচ কি করছে? ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা বাড়ানোর কথা। কিন্তু আমি যখন থাইরয়েড অপারেশন করছিলাম, তখন আমি ভুলবশত এই পিটিএইচ বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে আমি কেটে ফেলেছি বা আমি কোনো ড্যামেজ করে দিয়েছি। তাহলে পিটিএইচ যে কাজটা করতো সেই কাজটা কি করতে পারবে না। তাহলে পিটিএইচ কি কাজ করতো? ক্যালসিয়ামকে বাড়াতো। কিন্তু পিটিএইচ এখন কি হয়েছে? পিটিএইচ ড্যামেজ হয়েছে। তাহলে ক্যালসিয়ামের মাত্রা কি হবে? কমে যাবে। ক্যালসিয়ামের মাত্রা যদি কমে যায় তাহলে কি হবে? হাইপোক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়ার সাইন সিমটম হিসেবে আমরা কি দেখেছিলাম? কার্পোপেডাল স্পাজম, দিস সাইন ইন্ডিকেটস। ঠিক আছে, তাহলে আমরা সমস্ত কনসেপ্ট বুঝে গেছি। এবার আমরা উত্তরকে টার্মিনেট করব। সিভিয়ার পোস্ট অপারেটিভ ব্লিডিং, ভেরি লো থাইরয়েড হরমোন লেভেলস, ডিক্রিজ মেটাবলিজম অ্যান্ড হাইপোথার্মিয়া, হাইপোক্যালসিমিক টিটেনি।
আচ্ছা, সিভিয়ার পোস্ট অপারেটিভ ব্লিডিং যদি হতো, যদি শুধুমাত্র হাইপোক্যালসিমিয়াই কেন হতো, তাহলে সেখানে তো সব কিছু কমে যেত। সেখানে হাইপোন্যাট্রিমিয়াও হতো, সেখানে হাইপোক্যালিমিয়া হতো, সমস্ত যদি মিনারেলস যদি সব বেরিয়ে যেত, তাহলে সমস্ত মিনারেল বেরোতো, শুধু হাইপোক্যালসিমিয়া হতো না। তাহলে প্রথমে এটা কাট অফ। ভ্যারি লো থাইরয়েড হরমোন লেভেল। থাইরয়েডের সাথে আমার থাইরয়েডের সাথে আমার ক্যালসিয়ামের সম্পর্কটা কি? থাইরয়েডের সাথে আমার আয়োডিনের সম্পর্ক হতে পারে, ক্যালসিয়ামের তো কোনো সম্পর্ক নেই, সুতরাং এই অপশনটাও ইনকারেক্ট। ডিক্রিজ মেটাবলিজম অ্যান্ড হাইপোথার্মিয়া। মেটাবলিজম হাইপোথার্মিয়ার সাথে আমার ক্যালসিয়ামের সম্পর্ক, সেখানে কোনো ক্যালসিয়ামের সম্পর্ক নেই। সেখানে বিএমআর হাই হচ্ছে না লো হচ্ছে আমার দেখার দরকার নেই। হাইপোক্যালসিমিক টিটেন, ইয়েস, এইখানে থাইরয়েড সার্জারি যখন স্পেসিফিকভাবে তোমাকে যেখানে বলে দিয়েছে, সো আমাদেরকে এইটা এক্সাম্পশন করেই নিতে হবে যে সেখানে পিটিএইচ বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ড্যামেজ হয়েছে। পিটিএইচ ড্যামেজ হওয়ার জন্য ক্যালসিয়াম কমে গেছে, ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য টিটেনি হয়েছে, টিটেনি হওয়ার জন্য কার্পোপেডাল স্পাজম হয়েছে। কার্পোপেডাল স্পাজম ইজ আ কজ অফ hypocalcemic টিটেনি। So right answer is D. চলো নেক্সট কোশ্চেন। Which hormone does not control blood glucose levels in the body? ব্লাড গ্লুকোজ লেভেল কোন কোন হরমোনগুলো কন্ট্রোল করে? চলো দেখে নি। আমি ধরলাম প্যানক্রিয়াস, ঠিক আছে। প্যানক্রিয়াস থেকে কি কি হরমোন সেক্রেশন হয়? প্যানক্রিয়াস থেকে কি কি হরমোন সেক্রেশন হয়? একটা হচ্ছে, আচ্ছা কি কি সেল আছে আগে? একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল, একটা হচ্ছে ডেল্টা সেল, একটা হচ্ছে ডেল্টা সেল। আলফা সেল কি সেক্রেশন করে? গ্লুকাগন। বিটা সেল কি সেক্রেশন করে? ইনসুলিন। ডেল্টা সেল কি সেক্রেশন করে? সোমাটোস্টেটিন, ঠিক আছে। এই গ্লুকাগন আর ইনসুলিন কি করে? আবার সে একই কথা, একে অপরের শত্রু। এ বাড়লে এ কমবে, বলবে না তোমাকে কমতে হবে। এই যদি বেড়ে যায় ও বলবে না তুমি কম, তাহলে কি হবে? গ্লুকাগন কি করে? ব্লাড গ্লুকোজ কি করে? ব্লাড গ্লুকোজ কমায় নাকি বাড়ায়? কি করবে? অবভিয়াসলি ব্লাড গ্লুকোজ বাড়াবে। ইনসুলিন কি করবে? ইনসুলিন ব্লাড গ্লুকোজ কমাবে। আর মানে কি দেখো ব্যাপারটা বোঝো, এর শত্রু ইনসুলিন গ্লুকাগনের শত্রু, আর ইনসুলিন আর গ্লুকাগন উভয়েরই শত্রু হচ্ছে আবার সোমাটোস্ট্যাটিন, মানে শত্রুই শত্রু, শুধু শত্রু। তো গ্লুকাগনের শত্রু হচ্ছে ইনসুলিন, ইনসুলিনের শত্রু হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিন, এদের দুজনকার শত্রু হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের কাজ কি? এই দুজনকার কাজকেই ও থামিয়ে দেবে, ও কিছুই করতে দেবে না, বলবে না কোনো কাজ করতে হবে না, চুপচাপ বসতে হবে। সোমাটোস্ট্যাটিনের এটি কাজ, ঠিক আছে। চলো আচ্ছা, এবারে ইনসুলিন যখন গ্লুকোজকে কমাচ্ছে, সেহেতু ইনসুলিন গ্লুকাগন তো শুধু ইনসুলিনের শত্রু, আর ইনসুলিন শুধু গ্লুকাগনের শত্রু, কিন্তু ইনসুলিনের অনেক আরো শত্রু আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন। সেটা কি না, ইনসুলিন যখন বেড়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, যদি আমাদের শরীরে খুব ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিন কি করে? ব্লাডে গ্লুকোজের মাত্রা কমায়। তাহলে ইনসুলিন যদি আমাদের শরীরে বেশি বেড়ে যায়, তখন ব্লাডে গ্লুকোজের পরিমাণ আরও কমে যাবে। আরও যদি কমে যায়, তখন হাইপোগ্লাইসেমিক শকে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো তার জন্যই ভগবানের একটা লীলা, সেটা হচ্ছে অনেকগুলো রেগুলেটরি হরমোনকে দিয়ে রেখেছে, যে তুমি যদি না কাজ করতে পারো ও কাজ করবে। কি করবে না, ব্লাড গ্লুকোজকে বাড়িয়ে দেবে। সেটা কিভাবে? যেমন কি কি? সেটা হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন, কাউন্টার রেগুলেটরি হরমোন। সেটা কি? সেটা হচ্ছে গ্রোথ হরমোন, কর্টিজল, যেগুলো তোমার স্টেরয়েড হরমোন, সেগুলো কি করে না, এটাকে বাড়িয়ে দেয়, যেমন তোমার স্টেরয়েড, ঠিক আছে। যখন তুমি দেখবে যে পিটুইটারি ডায়াবেটিস আমরা বলি না, পিটুইটারি ডায়াবেটিসের কারণ কি? কারণ না গ্রোথ হরমোনের জন্য যখন তোমার ডায়াবেটিস বা হাইপারগ্লাইসেমিয়া হয় গ্রোথ হরমোনের জন্য, তখন তাকে আমরা বলবো পিটুইটারি ডায়াবেটিস।
স্টেরয়েড ডায়াবেটিসও হয়, কারণ যখন স্টেরয়েড হরমোন বা কর্টিজলের জন্য যখন তোমার হাইপারগ্লাইসেমিয়া হবে তখন থেকে আমরা কি বলবো, স্টেরয়েড হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, তো চলো অপশন টার্মিনেট করতে শুরু করি। কি বলছে, হুইচ হরমোন ডাজ নট কন্ট্রোল ব্লাড গ্লুকোজ লেভেলস ইন দ্য বডি? কোন হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করে না? ইনসুলিন তো করে, কাট অফ। গ্লুকাগন করে, কাট অফ। আচ্ছা, কর্টিজল নাকি ভেসোপ্রেসিন? ভেসোপ্রেসিনের অপর নাম কি? ভেসোপ্রেসিনের অপর নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোনের সাথে তো হাইপারগ্লাইসেমিয়ার কোনো সম্পর্ক নেই, সুতরাং আচ্ছা কর্টিজল তো হাইপারগ্লাইসেমিয়া বা তোমার ব্লাড গ্লুকোজের সাথে সম্পর্ক আছে, কারণ কর্টিজল এইমাত্র বললাম যে একটা স্টেরয়েড, স্টেরয়েডের জন্য যদি হয় তখন তাকে স্টেরয়েড ডায়াবেটিস বলি আমরা। সুতরাং এর উত্তর কোনটা হবে? কোনটার সাথে কোনো লিঙ্ক নেই, সেটা হচ্ছে ডি, ভেসোপ্রেসিন। তাহলে আমাদের উত্তর বা কারেক্ট অ্যান্সার কি না, ভেসোপ্রেসিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন ফলোইং হুইচ ইজ নট আ ফাংশন অফ দ্য ইনসুলিন? আমরা ইনসুলিনের একটু আগেই কাজ জানলাম, ইনসুলিন কি করে, ব্লাডে গ্লুকোজের মাত্রা কমায়। গ্লুকোজের মাত্রা যদি কমাতে হয়, আচ্ছা এখানে দেখেন কি বলছে, এ ডিক্রিজিং গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, এতগুলো ওয়ার্ড মাথা ঘাবড়িয়ে দিও না, সিম্পল সিম্পল ভেঙে দাও, প্রত্যেকটার মানে পেয়ে যাবে। আমি প্রত্যেকটা জিনিসের মানে করে দিচ্ছি একটা করে। সেটা হচ্ছে লাইসিস, লাইসিস মানে কি, ব্রেক। আচ্ছা, জেনেসিস, জেনেসিস মানে কি, সামথিং মেক, something is making or building। ঠিক আছে, চলো। আচ্ছা, গ্লুকো, গ্লুকো মানে গ্লুকোজ। আচ্ছা, নিও, নিও মানে নিউ। প্রত্যেকটা ওয়ার্ডকে একটা জায়গায় বসিয়ে তোমরা নিজেরাই ভাঙতে থাকো, সমস্ত উত্তর তোমাদের হাতে। দেখো, ডিক্রিজিং গ্লাইকো মিনস গ্লুকোজেনোলাইসিস, গ্লাইকোজেন, গ্লাইকোজেন লাইসিস, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে। গ্লাইকোজেন যদি ভাঙে, গ্লাইকোজেন যদি ব্রেক হয়, যদি ব্রেক হয় তাহলে কি হবে, গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ কি হবে, বাড়তে থাকবে। তাহলে কি বলছে, ইন ফলোইং হুইচ ইজ নট এ ফাংশন অফ ইনসুলিন? ইনসুলিন কি ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়াতে চাইবে? চাইবে না, কারণ ইনসুলিন কি চায়, গ্লুকোজের মাত্রা কমিয়ে দাও। ঠিক আছে, কিন্তু কি বলেছে, ডিক্রিজিং গ্লাইকোজেনোলাইসিস, যাতে গ্লাইকোজেন না ভাঙে সেইটা করছে, নাকি লাইপোজেনেসিস, ফ্যাটকে তৈরি করছে। আচ্ছা, হুইচ ইজ নট আ ফাংশন, কোনটা ফাংশন না? তো চলো তাহলে কোনটা, ইন ফলোইং হুইচ ইজ নট আ ফাংশন অফ দ্য ইনসুলিন? ইনসুলিনের কোন কাজটা না? ডিক্রিজিং গ্লাইকোজেনোলাইসিস, ডিক্রিজিং গ্লাইকোজেনোলাইসিস তো ইনসুলিনের কাজ একটা, তাহলে এটা তো উত্তর না। লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস হ্যাঁ, লিপিড, লিপিডকে তৈরি করা, লিপিডে তৈরি করা অবশ্যই, এটাও অপশন না তাহলে, কারণ লিপিডকে তৈরি করা ইনসুলিনের কাজ। ইয়েস। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস নাকি গ্লাইকোজেনেসিস? গ্লাইকোজেনেসিস নাকি গ্লুকোনিওজেনেসিস? গ্লাইকোজেনেসিস তো ইনসুলিনের কাজ, কারণ ইনসুলিন কি চাইবে, ইনসুলিন চাইবে যে গ্লাইকোজেন তৈরি হোক কিন্তু গ্লুকোজ কমুক, ইনসুলিন তো এটাই চাইবে। তো গ্লাইকোজেন, তাহলে এই উত্তরটা তো না। ইনসুলিন চাইবে কি, ইনসুলিন চাইবে যে হ্যাঁ গ্লাইকোজেনেসিস হোক, ঠিক আছে, কিন্তু ইনসুলিন এটা চাইবে না যে গ্লুকোনিওজেনেসিস। তিনটের মানে কি, গ্লুকো মিনস গ্লুকোজ, নিও মিনস নিউ, জেনেসিস মিনস মেকিং। ইনসুলিন কি কোনোদিন চাইবে যে নিউ গ্লুকোজ তৈরি হোক? কোনোদিনই চাইবে না। সুতরাং এটা অপশন কারেক্ট, কেননা এইটা ইনসুলিনের কাজ না। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড মিনারেল কর্টিকয়েডস আর সিক্রেটেড বাই, আমি একটু আগেই তোমাদেরকে লেয়ার টেয়ার দিয়ে সব কিছু দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেল কর্টিকয়েড আর সিক্রেটেড বাই গোনাডস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস নাকি অ্যান্টেরিয়র পিটুইটারি? গোনাডস থেকে তো সেক্রেশন হয় না, প্যানক্রিয়াস থেকে তো সেক্রেশন হয় না। প্যানক্রিয়াস থেকে কি সেক্রেশন হয়, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি সেক্রেশন হয়, এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, স্টিমুলেটিং হরমোন সেক্রেশন হয়, ডাইরেক্ট হরমোন সেক্রেশন হয় না। এসিটিএইচ জাস্ট স্টিমুলেশন হরমোন। কি করবে এসিটিএইচ অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যে এই গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড মানে
মিনারেল কর্টিকয়েড মানে হচ্ছে অ্যালডোস্টেরন। তো এই সমস্ত হরমোনকে সেক্রেশনে স্টিমুলেট করবে এসিটিএইচ। তো এসিটিএইচ কোথায় সেক্রেশন হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি। সুতরাং পিটুইটারিও তো না, প্যানক্রিয়াসও না, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ইয়েস, ইজ ইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড? রাইট অ্যান্সার। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেই তোমাদের গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেল কর্টিকয়েড সেক্রেশন হয়। তোমাদেরকে একটু আগেই বললাম, আরেকবারটি বলে দিই, গ্লুকোকর্টিকয়েড কোন লেয়ার থেকে সেক্রেশন হয়? জোনা জিএফআর, জোনা ফেসিকুলাটা, এফ ফেসি, এফ জি, দ্যাট ইজ গ্লুকোকর্টিকয়েড, মিলছে? সো গ্লুকোকর্টিকয়েড জোনা ফেসিকুলাটা অ্যান্ড মিনারেল কর্টিকয়েড এম জি এম জিএফআর, প্রথমে জি অ্যান্ড জি এর সাথে বন্ডিং হচ্ছে এম এর, সো জি দিয়ে এম, মিনারেল কর্টিকয়েড দ্যাট ইজ অ্যালডোস্টেরন। সো জি ফিট জোনা গ্লোমেরুলাসা। চলো নেক্সট কোশ্চেন। মেন ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম। প্রথমত একটা জিনিস মাথায় ঢুকে নাও, হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কি হয় তুমি টেস্ট কিভাবে বুঝবে আগে? একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তুমি টেস্ট রেজাল্ট দেখে কিভাবে বুঝবে হাইপারথাইরয়েডিজমে কি হবে টেস্টের রেজাল্ট আর হাইপোথাইরয়েডিজমে কি হবে টেস্টের রেজাল্ট? সেটা হচ্ছে T3 T4 আর হচ্ছে তোমার TSH। এখানেও T3 T4 TSH কি হবে বলো? T3 T4 TSH কোনটা কোন দিকে হবে? কোনটা বাড়বে কোনটা কমবে? দেখো, হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন বেশি হয়ে গেছে, সরি ঠিকই আছে বাবা। T3 মানে হচ্ছে T3 বেড়ে যাবে, T4 বেড়ে যাবে, TSH কমে যাবে। কেন কমে যাবে? কথা আসছে, আবার সে হাইপোথ্যালামাস, পিটুইটারি, তারপর থাইরয়েড। বারবার লিখতে হচ্ছে, তবু লিখছি একটাই কারণ যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম কি হবে? TRH, পিটুইটারি কি হবে? TSH, এখান থেকে কি হবে? T3 T4। তো কখন TSH বা TRH কখন থাইরয়েডকে স্টিমুলেট করতে চাইবে? যখন T3 T4 লেভেল যখন কমে যাবে তখন স্টিমুলেট করবে যে তোমরা যে T3 T4 প্রোডাকশন বাড়াও। কিন্তু অলরেডি আমার গোডাউনে T3 T4 যদি আমার প্রচুর পরিমাণে গোডাউনে ভর্তি আছে, তাহলে আমাকে T3 T4 প্রোডাকশন বাড়ানো উচিত নাকি কমানো উচিত? বিজনেস অবভিয়াসলি T3 T4 কমানো উচিত। তাহলে যদি T4 T3 যদি কমে, তাহলে কি আমার এই সমস্ত সিগন্যাল দরকার আছে? আর কোনো এই T3 প্রোডাকশন TSH এর কোনো সিগন্যাল কি দরকার আছে? অবশ্যই কোনো সিগন্যালই আমরা দরকার নেই। সুতরাং TSH কমে যাবে কিন্তু T3 T4 বেড়ে যাবে, অর্থাৎ যখনই এটা বেড়ে যাচ্ছে তখন এটা অটোমেটিক কমে যাবে। কেন কমে যাবে? কারণ T3 T4 হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি গুডস, যেটাকে আমি প্রডিউস করেছি, প্রডিউস করা আছে, আমার গোডাউন ভর্তি হয়ে গেছে T3 T4 দিয়ে। তাহলে কি আমি বলবো হাইপোথ্যালামাসকে বা পিটুইটারিকে যে আমাকে আরো স্টিমুলেট করো, আমাকে আরো প্রোডাকশন বাড়তে হবে? আগে জিনিস যেগুলো আছে T3 T4 আমার যদি মালপত্র যেগুলো আছে আগে সেগুলো বিক্রি হোক, তারপর আমি আবার TSH বা TRH কে বলবো যে আমাকে এবার স্টিমুলেট করো, আমাকে আরো প্রডিউস করতে হবে। আগে জিনিসপত্র শেষ হোক তারপরে আমি বলবো, তাই না? তো সুতরাং কমে যাবে। উল্টো দিক দিয়ে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে? হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে T3 কমে যাবে, T4 কমে যাবে, TSH বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? সেম ভাবে দেখো, TRH কাজ করছে, TSH কাজ করছে, তারা কখন কাজ করবে? যখন প্রোডাকশন আমার কমে যাবে। প্রোডাকশন আমি ধরলাম কমে গেছে, যেহেতু আমার হাইপোথাইরয়েডিজম হয়েছে সেহেতু প্রোডাকশন আমার কমে গেছে, ঠিক আছে? এবারে যখন প্রোডাকশন কমে গেছে তখন TSH বারবার থাইরয়েডকে বলছে যে প্রডিউস করো, প্রোডাকশন তোমার কাছে কমে গেছে, মালপত্র জিনিসপত্র সব তো কমে গেছে, এবার তুমি প্রডিউস করো, আমাদেরকে বিক্রি করতে হবে আরো। কিন্তু থাইরয়েড বারবার বলছে যে আমার কাছে একটা জিনিস নেই, সেটা হচ্ছে আয়োডিন নেই, আয়োডিন নেই। কিন্তু সবসময় সিগন্যাল তো এই দিক দিয়ে আসছে, থাইরয়েড থেকে তো পিটুইটারির কাছে কোনো সিগন্যাল যাচ্ছে না। তাহলে ওই খবরটা পিটুইটারিকে কে দেবে? কেউ দেওয়ার নেই। পিটুইটারি শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছে যে প্রোডাকশন শেষ, মানে প্রোডাকশন মানে যে সমস্ত মালপত্র দেখছে কমে গেছে, ঠিক আছে? কিন্তু আমাদের
যারা কিনে এইসব জিনিস তারা আসতে বলছে আমরা জিনিস কিনবো, কিন্তু মালপত্র আমাদের শেষ। পিটুইটারি বলছে থাইরয়েডকে যে জিনিসপত্র তৈরি করো, কিন্তু থাইরয়েড বলছে যে পিটুইটারি আপনি তো শুধু দেখছেন যে গোডাউনে মালপত্র কমে গেছে, কিন্তু যে কাঁচা মাল যেটা আয়োডিন, সে আয়োডিনটা আমাকে সাপ্লাই দিন, তাহলে তো আমি মালপত্র তৈরি করবো। কিন্তু সেই পিটুইটারি এই কথা শুনতে পায় না। আলটিমেটলি কি হয়? হাইপোথাইরয়েডিজম। গল্পের মতো একটা হলো, যাই হোক এটা হচ্ছে ব্যাপার। এবারে কি হয় হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সমস্ত সিমটম সাইন সিমটম সবকিছু ক্লিয়ার। একটা জিনিস সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে বিএমআর, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট হাই হয়ে যাবে, এই ক্ষেত্রে বিএমআর লো হয়ে যাবে। কি কি হবে? বিএমআর যদি হাই হয় সব কিছু হাই হবে, হাইপারটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, ওয়েট লস, সব কিছু এ টু জেড, প্যালপিটেশন, বুক ধড়পড়ানি সব কিছু হবে। হাইপোথাইরয়েডিজম একটু গোড়া, মানে কি বলবো, অ্যাকচুয়ালি যদি হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে ঠিক যখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেভাবে কাজ করে সব কিছুকে বাড়িয়ে দেয়, ফ্লাইট ফাইট অ্যান্ড ফ্লাইট, তিনটে যখন 3F রেসপন্স, ঠিক সেইভাবে কাজ করে হাইপারথাইরয়েডিজম। যখন বিএমআর বেড়ে যাবে তখন তার মানে কি ওটু কনজামশন বেড়ে যাচ্ছে, তার জন্য আমাকে আমার সবসময়তেই খিদে পাচ্ছে, কারণ আমি সবসময়তেই খাচ্ছি, তবু আমি এনার্জি অত দিতেই পারছি না, কারণ আমার যখন বিএমআর বেড়ে যাবে তখন আমার শরীরে প্রচুর পরিমাণ এনার্জি দরকার পড়ে, ঠিক আছে? তো সেই জন্য কি হয়, বিএমআর যখন বেড়ে যাচ্ছে তখন প্রচুর পরিমাণ খাচ্ছি, প্রচুর পরিমাণ খাওয়ার জন্য আমার হিটও প্রডিউসড বেশি হচ্ছে, তার জন্য আমার কি হবে হিট প্রোডাকশন বেড়ে যাবে। তার জন্য আমার কি হবে, আমি অল্প যদি মানে কি বলবো রুম টেম্পারেচারেও আমি মানে সম্পূর্ণ ঘেমে যাবো। কেননা আমার শরীরেই অলরেডি হিট বেশি হয়ে গেছে, তার জন্য আমি ঘেমে যাবো। উল্টো দিকে যদি আমি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখতে পাই ওর কোনো বিএমআর তো লো, ওর তো কোনো কিছু নেই, ওর খিদেও নেই, ওর বিএমআরও কম, ওর বডি মেটাবলিজমও কম, তার জন্য তো হিট হবে না, ও কি হবে কোল্ড, ও ঠান্ডা মানুষ। অ্যাকচুয়ালি এইভাবে মনে রাখবে, হাইপোথাইরয়েডিজম ঠান্ডা মানুষ, হাইপারথাইরয়েডিজম একটু গরম মানুষ, হট হবে, ঠিক আছে? তো হট যখন হয়, যখন কেউ একটা প্রচন্ড পরিমাণে রেগে যায় বা ঝামেলা করে তখন হট হয়ে যায় না, তো তার তখন কি কি সাইন সিমটম দেখতে পাও, সেগুলোই মেনলি হাইপারথাইরয়েডিজমের সাইন সিমটম, ঠিক আছে? চলো এখান থেকেই বলে দিই মেন ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম। ডায়াফোরেসিস, ইয়েস, ড্রাই ব্রিটল হেয়ার। হাইপারথাইরয়েডিজমের হেয়ার কালারটা ড্রাই না, অ্যাকচুয়ালি হাইপারথাইরয়েডিজমে কি হবে, হেয়ারটা সফট হয়ে যাবে, সফট। তো এটা উত্তর না। ম্যানোরেজিয়া না, হাইপারথাইরয়েডিজমে কি হবে, ম্যানোরিয়া কি হবে, হাইপারথাইরয়েডিজমে ম্যানোরিয়া। যখন কোনো কিছু এক্সেসিভ সেটা হাইপারথাইরয়েডিজম, যখন কোনো কিছু অ্যাবসেন্ট বা হচ্ছে না সেটা হাইপোথাইরয়েডিজম। ম্যানোরেজিয়া মানে এক্সেসিভ ব্লিডিং, সেটা হাইপারথাইরয়েডিজমে হবে। সরি, ম্যানোরেজিয়া কাবে হবে, যে রেস্টিং, যার শরীরে ব্লাড আছে। অ্যাকচুয়ালি বিএমআর তো হাই হচ্ছে হাইপারথাইরয়েডিজমে না, তো এইখানে কি হবে, এটা ম্যানোরেজিয়াটা হবে তোমার হাইপোথাইরয়েডিজমে। এইখানে কি হওয়া উচিত, ম্যানোরিয়া, কেননা ব্লাড নেই, বিএমআর সব খেয়ে নিচ্ছে, বিএমআর যেহেতু হাই, ঠিক আছে? আচ্ছা, কোল্ড সেন্সিটিভিটিও না, একটু আগে বললাম কোল্ড পিপল কাকে বলে, কোল্ড পিপল হাইপোথাইরয়েডিজমকে বলা হয়, ঠিক আছে? তাহলে এটাও না, এটাও না, এটাও না, একটাই উত্তর থাকছে, সেটা হচ্ছে ডায়াফোরেসিস। সব সময়তেই ঘামবে। রুম টেম্পারেচার, ইভেন রুম টেম্পারেচার যদি 15 to 22 বা 22 to 25 ডিগ্রি সেন্টিগ্রেডেও সে কিন্তু কলকল করে তার ঘাম দেবে একটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দ্য ক্লায়েন্ট হ্যাজ রিসেন্টলি রিটার্ন ফ্রম হ্যাভিং দ্য থাইরয়েডেক্টমি। একটা কোশ্চেন আমরা একটু আগে করেছি। দ্য নার্স শুড কিপ হুইচ অফ দ্য ফলোইং অ্যাট বেডসাইড। আমার সবসময় থাইরয়েডেক্টমি পেশেন্টের ক্ষেত্রে বেডসাইডে কি রাখা উচিত? আচ্ছা, থাইরয়েডেক্টমির কি কি হতে পারে সেটা একবার জেনে নিলেই আমরা সব উত্তর পেয়ে যাবো। থাইরয়েডেক্টমি, যখন থাইরয়েডকে আমি কাটবো, আচ্ছা কি কি হতে পারে, একটা হচ্ছে তোমার পিটিএইচ ড্যামেজ, পিটিএইচ ড্যামেজ। 2 নম্বরে কি হতে পারে, ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ। আচ্ছা, এই দুটোর থেকে আমরা উত্তর পেয়ে যাবো। দেখো, ট্রাকিওস্টমি সেট, প্যাডেড টাং ব্লেড, এন্ডোট্রাকিয়াল টিউব, এয়ারওয়ে। আচ্ছা, এয়ারওয়ে বলে তো কিছু রাখার জিনিস নেই, সুতরাং এয়ারওয়ে এটা কি অপশন জানি না, এটা ভুল। আচ্ছা, এন্ডোট্রাকিয়াল টিউব নাকি ট্রাকিওস্টমি সেট নাকি প্যাডেড টাং ব্লেড? যখন আমার এই ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হয়ে যাবে না, ল্যারিঞ্জিয়াল নার্ভ যখন আমার ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু আমার
ইনটিউবেশনও কাজ করবে না, ঠিক আছে। তাই এন্ডোট্রাকিয়াল টিউব রেখে আমার কোনো কাজ নেই, তখন আমাকে কি করতে হবে, ল্যারিঞ্জোটমি করতে হবে। তো সুতরাং আমাকে ট্রাকিওস্টমি সেট রাখতে হবে, আমাকে ডাইরেক্ট ট্রাকিওস্টমি করতে হবে, ঠিক আছে। আর এটাও তো উত্তর না, সো রাইট অ্যান্সার এ। কি না, যদি থাইরয়েডেক্টমি করার সময় যদি আমার ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হয়ে যায়, তখন ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় আমার এয়ারওয়ে ব্লকড হয়ে যাবে, আমি নিঃশ্বাস বা প্রশ্বাস নিতে পারবো না, সরি। তো যখন আমি নিতে পারবো না, তো তখন কি হবে, তখন আমাকে ট্রাকিওস্টমি সেট যদি আমার পাশে সাথে রাখাই থাকে, তো তখন আমি ইজিলি ট্রাকিওস্টমি করে আমি পেশেন্টের লাইফ সেভ করতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি, লেভেল অফ হুইচ ইনক্রিজ ইনটু হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, একটু আগে আমি তোমাকে বোঝালাম বা ডিফারেন্স দিয়ে বোঝালাম যে কোনটা বাড়বে কোনটা কমবে। তো এখানে রোগটা কি আমার হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কোন জিনিসটা বাড়বে আর কোন জিনিসটা কমবে? বলো। অপশন T3 তো কমবে, T4 তো কমবে, অল অফ দিস তো না। তো টিএসএইচ কিন্তু বেড়ে যাবে, টিএসএইচ কিন্তু বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ টিএসএইচ তোমার থাইরয়েডকে বলবে যে তুমি প্রোডাকশন শুরু করো, কিন্তু থাইরয়েড একটা সিগন্যাল পিটুইটারির কাছে কিছুতেই পৌঁছাতে পারবে না, সেটা হচ্ছে আমার কাছে আয়োডিন নেই, ঠিক আছে। চলো, কিছুই নেই এখানে। 20, ক্রেটিনিজম অকার্স অ্যাজ আ রেজাল্ট অফ, আমি একটু আগেই বললাম ক্রেটিনিজম সি ফর চাইল্ড, কি কোন রোগের ক্ষেত্রে হয়? হাইপোথাইরয়েডিজম, ইয়েস। হাইপোপ্যারাথাইরয়েডিজম না, হাইপারথাইরয়েডিজম একদমই না। হাইপারথাইরয়েডিজমকে কি বলা হয়? থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, হাইপারপ্যারাথাইরয়েডিজম একদমই না। সো ক্রেটিনিজমস অকার্স অ্যাজ আ রেজাল্ট অফ হাইপোথাইরয়েডিজম, এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এটা চিলড্রেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজম হয় তখন তাকে বলি আমরা মিক্সেডিমা, ঠিক আছে। চলো, মুন ফেস উইথ সেন্ট্রাল ওবিসিটি ইজ নোটিসড ইন অ্যাডিসন ডিজিজ, কুসিং সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম। আচ্ছা, মুন ফেস উইথ সেন্ট্রালি ওবিসিটি, আমি দুটো রোগ একটু আগেই বলছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েটেড, যেটা আমি একটু আগেই বললাম যে একটা জিনিস কমা বাড়ার জন্য দুটো রোগ হচ্ছে, একটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ, একটা হচ্ছে কুসিং সিনড্রোম। সুতরাং দুটো জিনিসকে তো এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম জেনেটিক ডিজিজ, এটা হচ্ছে ক্রোমোজোমাল ডিজিজ। তো দুটো ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম শেষ। একটা মুন ফেস উইথ সেন্ট্রাল ওবিসিটি, এখানে একটা জিনিস বলে দিই সেন্ট্রাল ওবিসিটি, সেই আমরা বলেছিলাম কোন ক্ষেত্রে, কুসিং সিনড্রোম নাকি অ্যাডিসন ডিজিজ, কোন ক্ষেত্রে আমরা পেন্ডুলুস অ্যাবডোমেন দেখতে পাওয়া যায়? পেন্ডুলুসের মতো অ্যাবডোমেন, অর্থাৎ পেটটা সামনের দিকে ঝুলে গেছে, ঠিক আছে, পাগুলো সরু হয়ে গেছে, পেটটা ঝুলে গেছে, মুন ফেস, এখানে বাফালো হাম দেখতে পাওয়া যাচ্ছে, নেক মোটা হয়ে গেছে, কাদের ক্ষেত্রে? আচ্ছা, কুসিং সিনড্রোম। অ্যাডিসন ডিজিজ না, কারণ অ্যাডিসন ডিজিজে কর্টিজল আর মিনারেল কর্টিকয়েড কমে যায়, কিন্তু এর ক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং বি ইজ রাইট অ্যান্সার। কি হয় একটা কুসিং সিনড্রোম? কুসিং সিনড্রোমে কি হয়? কুসিং সিনড্রোমে কর্টিজল অ্যান্ড মিনারেল কর্টিকয়েড এই দুটো লেভেল বেড়ে যায়। এই দুটো যদি লেভেল বেড়ে যায় তাহলে কি হবে? কর্টিজল কি? কর্টিজল একটা স্টেরয়েড, স্টেরয়েড কি করে? ইমিউনো সাপ্রেশন করে, অর্থাৎ ইমিউনিটিকে কমিয়ে দেয়। ইমিউনিটি যদি কমে যায় খুবই ইজিলি তোমাকে যে কোনো ইনফেকশন অ্যাটাক করতে পারে, ঠিক আছে। তো কখন হবে এটা? যখন তোমার এই কর্টিজল অর্থাৎ স্টেরয়েড যখন বেড়ে যাবে। তাই বলে না, যখন তোমাকে স্টেরয়েড থেরাপি যদি কোনো একটা পেশেন্টের চলে তখন দেখবে বিভিন্ন ইনফেকশিয়াস যে সমস্ত আমাদেরকে প্রিকশন সেগুলো নিতে হয়। কেন নিতে হয়? ঠিক এই কারণেই নিতে হয় যে তাদের যখন ইমিউনো সাপ্রেসড হয়, যখন কেমোথেরাপিউটিক এজেন্ট যদি কোনো ক্যান্সার পেশেন্ট নেয়, তখন দেখবে আমরা ইমিউনো সাপ্রেসড বলে সেই পেশেন্টকে অন্যান্য পেশেন্ট থেকে আমরা একটু আইসোলেট করে রাখি। কেন? তাকে ইনফেকশন ইজিলি অ্যাটাক করতে পারবে, ওই জন্য স্টেরয়েডের জন্য ইমিউনো সাপ্রেশন হবে। তারপর কি হবে? হাইপারটেনশন,
একটু আগেই বলছিলাম যে কাউন্টার রেগুলেটরি হরমোন কি কাজ করে, ইনসুলিনের অপোজিট কাজ, হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া আর কি কি করতে পারে, স্টেরয়েড সাইকোসিস হবে, স্টেরয়েড সাইকোসিস। আচ্ছা, আরেকটা জিনিস কি এখানে আছে, মিনারেল কর্টিকয়েড। মিনারেল কর্টিকয়েড বেড়ে যাচ্ছে মানে কি বেড়ে যাচ্ছে, অ্যালডোস্টেরন বেড়ে যাচ্ছে। অ্যালডোস্টেরন যদি বেড়ে যায় তাহলে কি হবে, অ্যালডোস্টেরন যদি বেড়ে যায় তাহলে সোডিয়াম ওয়াটার বেশি পরিমাণে অ্যাকুমুলেট হবে, অ্যাকুমুলেট হওয়ার জন্য কি হবে, আবার সেম ইডিমা হবে। ঠিক আছে, কিন্তু এখানে কি দেখতে পাবো আমরা, এখানে তিনটে জিনিস দেখতে পাবো। সুতরাং সোডিয়াম যেহেতু বাড়ছে সেহেতু হাইপারন্যাট্রিমিয়া, দেখো সাইন সিমটম মুখস্থ করলে হয় না, সাইন সিমটম রোগ জানতে হবে, রোগের পিছনে অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে, তাহলেই তুমি সাইন সিমটম নিজে তৈরি করতে পারবে। ঠিক আছে, আর এটাই কিন্তু তোমাকে প্রত্যেকটা পরীক্ষাতে তুমি কিন্তু এইভাবেই একমাত্র সাইন সিমটম ভাবতে পারবে। মুখস্থ করলে একটা সাইন সিমটমের কোশ্চেনও তুমি ক্লিয়ার আউট করতে পারবে না, যদি কোনো সেন্ট্রাল বা কোনো স্পেসিফিক ক্লাসিক্যাল সাইন সিমটম না থাকে তাহলে কিন্তু সেই কোশ্চেন তুমি উদ্ধার করতে পারবে না, তোমাকে অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে তার জন্য। ঠিক আছে, সো হাইপারন্যাট্রিমিয়া কেন হবে, কেননা মিনারেল কর্টিকয়েড হরমোনটা বেড়ে যাচ্ছে। মিনারেল কর্টিকয়েড হরমোনের কাজ কি, সোডিয়াম ওয়াটারকে অ্যাকুমুলেট করা বা ধরে রাখা শরীরের মধ্যে। ঠিক আছে, সুতরাং সোডিয়াম বাড়ছে, ওয়াটার বাড়ছে, ইডিমা হচ্ছে, হাইপারন্যাট্রিমিয়া হচ্ছে। হাইপারন্যাট্রিমিয়া বা এইটার জন্যই দেখো এই যে ওয়াটার আর সোডিয়ামের জন্যই কিন্তু হাইপারটেনশনও হচ্ছে। ঠিক আছে, স্টেরয়েডের জন্য হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, সবই লিঙ্কেজ। আচ্ছা, হাইপারন্যাট্রিমিয়া হবে। হাইপারন্যাট্রিমিয়া মিন্স এবারে কি হয়, অ্যালডোস্টেরনের কাজ কি, অ্যালডোস্টেরন সোডিয়ামকে ধরে রাখে, পটাশিয়ামকে বের করে দেয়, তাহলে এখানে কি হবে, হাইপোক্যালিমিয়া হবে। হাইপোক্যালিমিয়া কেন হবে, হাইপোক্যালিমিয়া, কারণ সোডিয়ামকে ধরছে কিন্তু একজনকে তো বের করে দিচ্ছে অ্যালডোস্টেরন, সেটাকে পটাশিয়াম, সো হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়ার সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া হলে কি হবে, তোমার অস্টিওপোরোসিস হবে। সো অস্টিওপোরোসিস কোন সিনড্রোমে দেখতে পাবো আমরা, এই কুসিং সিনড্রোমে, নট অ্যাডিসন ডিজিজ। ঠিক আছে, অ্যাডিসন ডিজিজে দেখতে পাবো আমরা অন্য জিনিস, সেটা হচ্ছে একটা মেন ক্লাসিক্যাল সিমটম আছে যেটা আমি বলে দিচ্ছি, সেটা খুব কোশ্চেন আসে, সেটা নিয়ে বলে দেবো, সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া। ঠিক যতগুলো সিমটম আমরা আলোচনা করলাম, আমি এই জন্যই করলাম, প্রত্যেকটা সিমটম অ্যাডিসন ডিজিজে ঠিক উল্টে যায়। আমি যদি এখানে হাইপারটেনশন বলেছি, অ্যাডিসন ডিজিজে হাইপোটেনশন, এখানে হাইপারগ্লাইসেমিয়া বলেছি, ওখানে হাইপোগ্লাইসেমিয়া, এখানে স্টেরয়েড সাইকোসিস, ওখানে স্টেরয়েড সাইকোসিস থাকবে না, এখানে হাইপারন্যাট্রিমিয়া বলেছি, অ্যাডিসন ডিজিজে হাইপোন্যাট্রিমিয়া, এখানে হাইপোক্যালিমিয়া বলেছি, অ্যাডিসন ডিজিজে হাইপারক্যালিমিয়া, এখানে হাইপোক্যালসিমিয়া বলেছি, ওখানে হাইপারক্যালসিমিয়া। ঠিক আছে, সব কিছু উল্টো, তার জন্য আমি প্রত্যেকটা জিনিস বলে দিলাম। আর একটা মেন ক্লাসিক্যাল যদি কোনো সিমটম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ব্রোঞ্জ স্কিন পিগমেন্টেশন। বোনস স্কিন পিগমেন্টেশন। ঠিক আছে, তোমরা এত সকল যদি মাথার মধ্যে রাখতে পারো, যতগুলো জিনিস বলা হচ্ছে এইখান থেকেই কোশ্চেন হবে, এর থেকে বাইরে কোশ্চেন হবে না। ঠিক আছে, তোমরা একটা জিনিস করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, তাহলে কি হবে, প্রত্যেকটা নোটিফিকেশন যখনই পাবে তখনই তুমি ফার্স্ট ক্লাস করতে পারবে। আচ্ছা, এফেক্ট অন স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন ইন ডায়াবেটিক ইনসিপিটাস পেশেন্ট। আচ্ছা, ডায়াবেটিক ইনসিপিটাস রোগটা কি, ডায়াবেটিস ইনসিপিটাস কিসের জন্য হয়, ডায়াবেটিস ইনসিপিটাস তোমার একটা রোগ, সেটা হচ্ছে তোমার এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন যখন কমে যায়। অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কাজ কি ছিল, অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কাজ ছিল জলকে আমাদের শরীরে ধরে রাখা। এইবার যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোন কমে যায় তাহলে জলকে ধরে রাখতে পারবো না, জল বেরিয়ে যাবে কিসের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে। তাহলে সুতরাং পলিউরিয়া হবে, কি হবে, পলিউরিয়া হবে। এবারে পলিউরিয়া যদি হয় তাহলে ইউরিন তো কনসেন্ট্রেট হচ্ছে না, না, ইউরিনকে ঘনত্ব বাড়ানোর জন্য ইউরিনকে কোথাও একটা যে স্টোর হতে হবে, সেখানে কনসেন্ট্রেশনটা বাড়বে, কিন্তু ইউরিন তো কনসেন্ট্রেটই হতে পারছে না, ক্যান নট কনসেন্ট্রেট। তো কনসেন্ট্রেশন যখন হচ্ছে না তখন কি হবে, তার স্পেসিফিক গ্র্যাভিটি কি হয়, স্পেসিফিক গ্র্যাভিটি যার কনসেন্ট্রেশন বেশি তার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, যার স্পেসিফিক গ্র্যাভিটি কম তার কনসেন্ট্রেশন কম। এখানে ডি ফর ডাইলুয়েন্ট, আর একটা জিনিস মনে রাখবে, ডি ফর ডাইলুয়েন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কি হয়, স্পেসিফিক গ্র্যাভিটি কম হয়। তাহলে এখানে কি হবে, effect on specific gravity of urine in diabetic insipidus patient is decreased. D for diluent, D for decrease. Okay.
চলো অপশন, বাকি অপশন তো ইনকারেক্ট, এটাও না, নো এফেক্ট, ইনক্রিজ, নো এফেক্ট আবার কি, কিছু তো একটা হবে, ইনক্রিজ না ডিক্রিজ, নো এফেক্ট আবার। চলো নেক্সট কোশ্চেন, ডায়াগনোসিস অফ ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কনফার্ম বাই। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাস কোন টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারবো? দুটো জিনিস হয়, একটাতে এডিএইচ, একটাতে কমে যায় একটা রোগে, আর একটা রোগে এডিএইচ বেড়ে যায়, সেটা কি কি? সেটা কি কি? এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এটা কি? সিয়াদা, সিয়াদার ফুল ফর্ম কি? সিন্ড্রোম অফ inappropriate antidiuretic হরমোন। সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটের থেকেও আরো বেশি হয়ে, ঠিক আছে, এটাতে এডিএইচের পরিমাণ বেড়ে যায়। তাহলে কি হবে? এটার জন্য একটা স্পেসিফিক টেস্ট আছে, এটার জন্য একটা স্পেসিফিক টেস্ট আছে, দুটো টেস্টই তোমাদেরকে এক্সামে জিজ্ঞেস করতে পারে। এখানে কি বলছে দেখো, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ টেস্ট, এগুলো কি সব অপশন? গ্লুকোজ টেস্ট আমি কেন করতে যাবো? এখানে ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমি ডায়াবেটিস ব্লাড গ্লুকোজ চেক করবো, আমি এখানে কেন করতে যাবো? একদমই না। টেস্ট ফর স্পেসিফিক ডায়াবেটিস একদম না, ইউরিন টেস্ট ফর দ্য গ্লুকোজ একদমই না। এখানে দুটো টেস্ট কি কি? এটার ক্ষেত্রে ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, আর এটার জন্য ওয়াটার লোডিং টেস্ট, ঠিক আছে? এই দুটো মনে রাখবে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই কোশ্চেন জিজ্ঞেস করে যে ডায়াবেটিস ইনসিপিডাস বা সিয়াদা সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, এই দুটোতে কি হয় না, একটাতে এডিএইচ কমে, একটাতে এডিএইচ বাড়ে, এটার জন্য ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, আর এটার জন্য ওয়াটার লোডিং টেস্ট, ঠিক আছে? তো উত্তর আমাদের কি? উত্তর অপশন এ ইজ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, দ্য ডায়াবেটিস মেলাইটাস ইন ইয়ঙ্গার চিলড্রেন অর স্কুল এজ চিলড্রেন ইজ নোন অ্যাজ। আমরা জানি যে ডায়াবেটিস দুই ধরনের হয়, একটা হচ্ছে টাইপ 1, আর একটা হচ্ছে টাইপ 2। এটা কিসের ভাগ না প্রাইমারি ডায়াবেটিসের ভাগ, ঠিক আছে? আরেকটা ভাগ হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ডায়াবেটিস, সেটা কিসের জন্য হয় না বিভিন্ন যখন ইনফেকশনের জন্য, প্যানক্রিয়াস কোনো কিছু হলো, বারবার রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিসের জন্য তোমার ইনসুলিন সেক্রেশন হচ্ছে না প্যানক্রিয়াটাইটিসের জন্য, তখন সেটা সেকেন্ডারি ডায়াবেটিস, ঠিক আছে? কিন্তু এখানে প্রাইমারি ডায়াবেটিস যদি বলি, সেটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 কাদের হয়? টাইপ 1 আমি 20 ধরলাম, 20 কম যদি হয় তখন যদি 20 কম হয় তাহলে টাইপ 1 হয়, আর মোর দেন 20 লেস দেন 20, মোর দেন 20 টাইপ এটা লেস দেন, ঠিক আছে? টাইপ 2 ডায়াবেটিস 20 বছরের বাদে যাদের হয় তাদের টাইপ 2, আর টাইপ 1 হচ্ছে 20 লেস, ঠিক আছে? এবার টাইপ 1-এ কি হয় আর টাইপ 2-এ কি হয়? টাইপ 1-এ কি হয়? ইনসুলিন প্রেজেন্টই থাকে না, ইনসুলিন অ্যাবসেন্ট, ইনসুলিন থাকেই না বলতে গেলে চলে, তার জন্য এদেরকে ইনসুলিনের উপর ডিপেন্ড হয়ে চলতে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2তে কি হয়? ইনসুলিন প্রেজেন্ট ইন স্মল অ্যামাউন্ট, ঠিক আছে? তো কি হয়? তার জন্য এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? DKA, আর এদের জন্য DKA নট প্রেজেন্ট। কেননা যখন ইনসুলিন থাকবে না তখন গ্লুকোজ কাদেরকে ইউজ করে? তখন আমাদের শরীর কাকে ইউজ করবে? অ্যাকচুয়ালি গ্লুকোজকে আমরা প্রথমে ইউজ করি এনার্জির জন্য, তারপরে আমরা কাকে ইউজ করবো গ্লুকোজের পরে? সেটা হচ্ছে ফ্যাটকে, দেন প্রোটিনকে। তো যখন ইনসুলিন থাকছে না তখন গ্লুকোজ তো কি হবে?
তখন আমার গ্লুকোজকে বাদ দিয়ে তখন আমাকে ফ্যাটের দিকে এগোতে হবে, যে আমি যাতে ওখান থেকে আমি এনার্জি পেয়ে যাই। তো ফ্যাট যখন ভাঙবে যখন তোমার ফ্যাটকে ব্রেক করা হবে, তখন ফ্যাট কি তৈরি করবে? কিটোন। কিটোন কি টাইপের? ইটস অ্যাসিডিক, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড। তো কিটোন ইজ অ্যাসিডিক। তো ডিকেএ ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস, যেখানে কি দেখতে পাবো? কাসমাল ব্রিদিং, গ্যাসপিং, ফ্রুটি ব্রিথ একটা সাউন্ড, একটা সেন্ট, যেটা একটা পাবে তুমি ফ্র্যাগ্রেন্স, সেটা তার দিকে ছড়িয়ে যাবে। কোনো একটা পেশেন্ট যখন গ্যাসপিং অবস্থায় আসবে, যার ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস হবে, তখন তুমি দেখলেই বুঝতে পারবে যেটা গ্যাসপিং হচ্ছে, ইম্পেন্ডিং ডেথ সিচুয়েশনে আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয় মারা যাবে, নয় বেঁচে যাবে। ঠিক আছে, চলো তো এইটুকুই এটা সম্পর্কে। এবারে কি বলেছে না, দ্য ডায়াবেটিস মেলাইটাস ইজ ইয়ঙ্গার চিলড্রেন, টাইপ 1 হবে নাকি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস, নাকি 2 নাকি ডায়াবেটিস ইনসিপিডাস। প্রথমেই কাট অফ করতে থাকো, ডায়াবেটিস ইনসিপিডাস তো না, আচ্ছা ম্যাচুরিটি অনসেটও না, কারণ ম্যাচিওর তো বলে দিয়েছে, আর এখানে বলছি ইয়ঙ্গার, সুতরাং দুটো অপশন ইনকারেক্ট। টাইপ 2 নাকি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে কি? ইনসুলিনের উপর যে ডিপেন্ড না, কিন্তু আমাকে তো টাইপ 2 মানে তো একটু হলেও ইনসুলিন আছে, তাহলে আমাকে সম্পূর্ণ ডিপেন্ড না হয়েও যদি আমি ইনসুলিনকে অন্য কোনোভাবে, যদি সেখানে প্যানক্রিয়াসের কোনো সেলকে, আলফা সেলকে যদি আমি বিটা সেলকে যদি আমি স্টিমুলেট করে যদি ইনসুলিনের প্রোডাকশন একটু বাড়াতে পারি কোনো মেডিসিন দিয়ে, আমি সেটার চেষ্টা করবো। আমি সম্পূর্ণ ইনসুলিনের প্রতি ডিপেন্ডেন্ট কেন হতে যাবো তখন? তার জন্য অপশন সি ইজ ইনকারেক্ট। অপশন এ ইজ কারেক্ট, দ্যাট ইজ টাইপ 1 or juvenile diabetes, ঠিক আছে। আচ্ছা, an 8-year-old is newly diagnosed with diabetes mellitus. Which of the following symptom is different from what you would expect to find in type 2 diabetes? আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিসে যে সিমটমটা অতটাও প্রমিনেন্ট না, যেটা টাইপ 1 এ কিন্তু প্রমিনেন্ট, সেটা কোন সিমটম? ঠিক আছে, আচ্ছা, ইনক্রিজড অ্যাপেটাইট, সেটাকে আমরা কি বলি? পলিফেজিয়া। ইনক্রিজড থার্স্টকে কি বলি আমরা? পলিডিপসিয়া। আচ্ছা, ইনক্রিজড ইউরিনেশনকে আমরা কি বলি? পলিইউরিয়া। ঠিক আছে, তাহলে আমরা এটুকু জানি যে টাইপ 2 বলো, টাইপ 1 বলো, টাইপ 1 और টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে তিনটে সাইন সবসময় প্রমিনেন্ট। সেটা কি কি? সেটা হচ্ছে 3P। কি কি 3P? সেটা হচ্ছে একটা, দুটো, তিনটে পি। একটা হচ্ছে পলিফেজিয়া, পলিডিপসিয়া, আর একটা হচ্ছে পলিইউরিয়া। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়েট লস কিসের ক্ষেত্রে প্রমিনেন্ট? প্রমিনেন্ট ইন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, নট টাইপ 2। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? এই তিনটে তো দুটোতেই থাকে, এটাও না, এটাও না, এটাও না। ওয়েট লস, ইয়েস, ওয়েট লস টাইপ 1 এ মোর প্রমিনেন্ট, বাট টাইপ 2 তে এটা অতটাও প্রমিনেন্ট না। ঠিক আছে, চলো, দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ এ পেশেন্ট অন ইনসুলিন থেরাপি। ইনসুলিন থেরাপি মেন কমপ্লিকেশন কি কি হতে পারে? আচ্ছা, কি কি কমপ্লিকেশন হতে পারে সেগুলো আগে দেখে নিই। ইনসুলিন থেরাপি কমপ্লিকেশন কি কি? এক হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, দুই কি? ইনসুলিন লাইপোডিস্ট্রফি, তিন কি? ডাউন ফিনোমেনন। চারে কি? সমগ্রী এফেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনসুলিনের কমপ্লিকেশন। এইটা হচ্ছে মোস্ট কমনেস্ট অ্যাকিউট কমপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা, লিপিড লাইপোডিস্ট্রফি কি না? যেহেতু আমরা জানি যে ইনসুলিন আমাদের আম্বেলিকাসের অ্যারাউন্ডিং যে সাইট,
সেই সাইটে আমরা দিই, কিন্তু সেই একটাই যদি সাইটে যদি আমরা বারবার, অর্থাৎ আমরা ধরলাম এইটা আম্বিলিকাস, আমি এই সপ্তাহে দিলাম এইখানে, আমি যদি পরের সপ্তাহ এইখানে দিলাম, আবার তৃতীয় সপ্তাহে এখানে দিলাম, তাহলে এইটা এখানে কি হবে, এখানে স্কার ফরমেশন হয়ে ইনসুলিন লাইপোডিস্ট্রফি তৈরি হবে। কিন্তু যদি আমি কি করতাম, এই সপ্তাহে এখানে দিলাম, তারপরের দিনে 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চ ছেড়ে যদি আমি এইখানে দিলাম বা এইখানে দিলাম এতটা সাইড, তাহলে কিন্তু ইনসুলিন লাইপোডিস্ট্রফি হবে না, আমরা এই কমপ্লিকেশনটাকে অ্যাভয়েড করতে পারবো। ঠিক আছে, তো ইনসুলিন লাইপোডিস্ট্রফি ডাউন ফিনোমেনন কি হবে, সকালবেলাতে কি হবে, ডাউন ফিনোমেনন কি হবে না, সকালবেলাতে কাউন্টার রেগুলেটরি হরমোন যেগুলো আছে সেখানে ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটা কমে যাওয়াতে কাউন্টার রেগুলেটরি হরমোনের জন্য সকালবেলায় 7টা থেকে 8টার সময়তে তোমার একটা হাইপারগ্লাইসেমিয়া হয়, সেটা হচ্ছে তোমার ডাউন ফিনোমেনন। আর সমগ্রী এফেক্ট কি, সমগ্রী এফেক্ট হচ্ছে তোমার রাত্রি 2-3টের সময়তে ইনসুলিন তুমি যদি খুব বেশি নিয়ে নাও, তারপরে ইনসুলিনের যখন মাত্রা যদি বেশি হয়ে যায় তখন কি হয়, কাউন্টার রেগুলেটরি হরমোন তখন অ্যাকশন করবে, কারণ শত্রু, তো তার জন্য যখন কাউন্টার রেগুলেটরি হরমোন আবার অ্যাকশন করে তখন আবার রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া দেখতে পাওয়া যায়, যেটা সামগ্রী, এই সামগ্রী এফেক্ট। ঠিক আছে, চলো অপশন কাট অফ। এবার দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ দ্য পেশেন্ট ইনসুলিন থেরাপি, মোস্ট কমন কমপ্লিকেশন হাইপারগ্লাইসেমিয়া নাকি হাইপোগ্লাইসেমিয়া, ইটস আ হাইপোগ্লাইসেমিয়া। সো হাইপারগ্লাইসেমিয়া না হাইপারনাট্রিমিয়ার সাথে সঙ্গে নেই, হাইপারক্যালেমিয়ার সাথে সঙ্গে নেই, অ্যান্সার ইজ বি, হাইপোগ্লাইসেমিয়া, ইটস আ মোস্ট কমন অ্যাকিউট কমপ্লিকেশন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেনাল থ্রেশহোল্ড ভ্যালু অফ গ্লুকোজ, অর্থাৎ কখন, বাংলাতেই লিখছি, কখন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের গ্লাইকোসুরিয়া হবে, অর্থাৎ কত গ্লুকোজ পার হয়ে গেলে গ্লাইকোসুরিয়া হবে, কত, একটা খুবই স্পেসিফিক উত্তর এখানে হবে, খুবই রেঞ্জ খুবই কম, তো তোমরা বলবে এখন যেটা কিভাবে সলিউশন করা সম্ভব, কোনো রেঞ্জে নেই, কিন্তু একটা খুবই স্পেসিফিক আছে, সেটা হচ্ছে তোমার উত্তর হচ্ছে ডি, 180 mg/ডেসিলিটার। এই কোশ্চেনটা খুব মুখস্থ করে নিও, এই কোশ্চেনটা খুব আসে, যে এখানে দুটো ভাবে দিতে পারে কোশ্চেনটা, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেনাল থ্রেশহোল্ড ভ্যালু অফ গ্লুকোজ, মানে কখন গ্লুকোজ থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করে ইউরিনের মাধ্যমে পাস করবে, আরেকটা জিনিস দিতে পারে যে কখন কত গ্লুকোজের পরিমাণ কত হলে গ্লুকোজকে আমরা ইউরিনের মধ্যে পাস হতে দেখতে পাবো, সেটাও কত হবে না 180 mg/ডেসিলিটার। ঠিক আছে, এটাও না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গ্লাইকেটেড হিমোগ্লোবিন HbA1c টেস্ট মিন গ্লুকোজ লেভেল ওভার 2 days, ওভার 14 days, ওভার 30 days, ওভার 90 days, কোনটা, এটাও খুব স্পেসিফিক, কিন্তু আগে তোমাকে জানতে হবে যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা কি না, গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা তোমার কি না, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ গ্লুকোজ বাউন্ড উইথ হিমোগ্লোবিন। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা কতদিনের জন্য আমাদেরকে কি বলবো একটা মানে রেজাল্ট দেয়, কতদিনের জন্য দেয়, ওভার 90 days, ওভার 90 day। ঠিক আছে, 3 months or 3 month। আচ্ছা, গ্লাইকেটেড হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত, নর্মাল রেঞ্জ কত, এটা সবসময় মনে রাখবে, এটা পার্সেন্টেজ হয়, 4 to 6%। তুমি পেশেন্টকে কি বলবে, কত নিচে থাকতে বলবে, সবসময় তুমি লেস দেন 7%, তোমাকে নিচে তুমি বলবে যে পেশেন্টকে তোমাকে 7% নিচে তোমাকে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে উত্তর কি হবে, এটা উত্তর হচ্ছে ডি, 30 না 20 না। চলো, আচ্ছা, পেশেন্ট টিচিং অ্যাবাউট দ্য ডায়াবেটিক ফুড কেয়ার শুড ইনক্লুড দ্য নিড ফর, তুমি একটা তোমার কাছে পেশেন্ট এসছে, সেই পেশেন্টকে তুমি বলছো যে ডায়াবেটিস হয়েছে, তার ডায়াবেটিক ফুডও হয়েছে, ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য তার ডায়াবেটিক ফুড হয়। এবারে সে ডায়াবেটিক ফুড হওয়ার জন্য সে তোমার কাছে এসছে, তুমি তাকে কোন কোন কথাগুলো বলবে বা কি কি কেয়ারে নেওয়ার কথা তুমি তাকে বলবে। অপশন, রাব দ্য ফিট উইথ অ্যালকোহল টু টাফেন দ্য স্কিন, একদমই না। আমি কেন বলতে যাবো যে তুমি
স্কিনকে রাব করো, স্কিনকে রাব করতে গিয়ে দেখা গেলো যে কোনো একটা জায়গায় কোনো কিছু স্ক্র্যাচ বা কিছু একটা হয়ে গেল, সেখান থেকে পরবর্তীকালে একটা বড় ওয়েট গ্যাংগ্রিন সৃষ্টি হলো। তো আমি কেন বলতে যাবো? আচ্ছা, ইউজ আ হিটিং প্যাড টু ওয়ার্ম ফিট। আমি প্রথম থেকে একটা জিনিস বলে আসছি, সেটা হচ্ছে টু কোল্ড অর টু ওয়ার্ম, এই দুটো জিনিসই ডায়াবেটিক ফুটের জন্য নট ফর ডিএম ডায়াবেটিক ফুড। ঠিক আছে, টু কোল্ড আর টু ওয়ার্ম ওয়াটার বা স্পঞ্জিং একদমই দেওয়া চলবে না। সুতরাং এই অপশন তুমি প্রথমেই কি বলবো কেটে দিতে পারো। ইন্সপেক্ট ফিট ডেলি ফর ক্র্যাকস অ্যান্ড কাটস, নাকি ডিসইনফেক্ট সিজার বিফোর রিমুভিং কেলাসেস। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, এখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছে ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে, কিন্তু আমরা ডিসইনফেক্ট সিজার, আমরা প্রত্যেকটা জিনিসে মেডিকেলে এমন কোনো জিনিস নেই যেখানে আমরা স্টেবিলিটি মেনটেন করি না। তো স্টেবিলিটি মেনটেন যেহেতু করতেই হবে, সেটা আমাকে ডিসইনফেক্ট আমি সব ক্ষেত্রেই করবো, আমাকে স্পেসিফিকভাবে আমাকে ডায়াবেটিক ফুটের জন্য চেয়েছে। কিন্তু একটা উত্তর যাচ্ছে, সেটা হচ্ছে সি, যে ইন্সপেক্ট ফিট ডেলি ফর দ্য ক্র্যাকস অ্যান্ড কাটস। অর্থাৎ যেহেতু ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য ডায়াবেটিক ফুট হয়, তাই আমরা অনেক সময় কোনো জায়গা কেটে গেলে বা কোনো জায়গায় ক্র্যাকস হলে আমরা সেই পেন ফিল করি না অনেক সময়, কারণ সেখানে নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়েছে, পেরিফেরি নার্ভাস সিস্টেম। তো সেই পেন যখন ফিল করতে পাই না, তার জন্য কোনো ক্র্যাকস বা কাটস হয়ে থাকলো, কিন্তু আমি জানলাম না, সেটা ট্রিটমেন্টও হলো না, আস্তে আস্তে পরবর্তীকালে দেখা গেলো সেই জায়গা থেকে বড় একটা ঘা হয়ে ওয়েট গ্যাংগ্রিন হয়ে গেছে। তার জন্য আমাকে প্রত্যেক দিন ফিটকে চেক করতে হবে যেন কোনো কাটস বা কোনো ক্র্যাকস আছে কিনা। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে এই ক্লাসের, আজকে লাস্ট কোশ্চেন এটাই, লেভেল অফ হুইচ ইনক্রিজেস ডিউরিং ফাস্টিং। লেভেল অফ হুইচ ইনক্রিজেস ডিউরিং ফাস্টিং। আমি এর উত্তর যখন টাইপ পড়াচ্ছিলাম ডায়াবেটিস 1 ডায়াবেটিস 2 পার্থক্য বলছিলাম, তখন আমি এর উত্তর দিয়ে দিয়েছি যে ফাস্টিংয়ে যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ কেউ যদি ফাস্টিংয়ে থাকে, তার যদি সেইভাবে শরীর ডেভেলপড মানে যদি না হয়, সে যদি খুবই লিন হয়ে থাকে, তাহলে কি হবে? প্রথমে বলেছিলাম যে আমাদের বডি ইউজেস ফর এনার্জি ফার্স্ট গ্লুকোজ, সেকেন্ড ফ্যাট, থার্ড প্রোটিন। তো গ্লুকোজ যখন আমি পাচ্ছি না, তখন আমি কাকে ধরবো? ফ্যাটকে যদি আমি ব্রেক করি, তখন আমি কি পাবো? কিটোন পাবো। কিটোন কি? অ্যাসিডিক নেচার, যেটা কোথায় দেখতে পাওয়া যায়? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? লেস দেন 20 ইয়ার। বাস, কমপ্লিট। তাহলে উত্তর আমরা কি পেয়ে গেছি? কিটোন। সো লেভেল অফ হুইচ ইনক্রিজেস ডিউরিং ফাস্টিং, দ্যাট ইজ কিটোন বডিজ। ঠিক আছে, গ্লুকোজ কেন বাড়তে যাবে? থোড়ি না গ্লুকোজ বাড়বে, অ্যামাইনো অ্যাসিডও না, ফ্যাটি অ্যাসিডও না, কিটোন বডিজ বেড়ে যাবে। কারণ ফ্যাটি অ্যাসিড ভাঙলেই তো কিটোন বডিজ হবে, তাই না? সো কিটোন বডিজ বেড়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা দেখছি নেক্সট ক্লাস কি নিয়ে আসা যায়, কিন্তু আমি সব কিছু ভেবেচিন্তে আমি টপিক সিলেক্ট করছি এখন। দেখি নেক্সট কি করা যায়। তোমরা একটা জিনিস করো, সেটা হচ্ছে কনফিডেন্ট থেকো, আর একটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমাদের যখনই ক্লাস মানে ছাড়বো আমরা ইউটিউবে, তখন তোমরা যাতে সেই নোটিফিকেশনটা পেয়ে যাও, কারণ সময় খুবই কম। আমি চাই না কেউ কোনো সময় ওয়েস্ট করো। তোমরা এই সমস্ত ভিডিও কিন্তু তোমরা ইজিলি যখন কোথাও ডিউটি করছো, কোথাও যাচ্ছ, বাসে যাচ্ছ, সেই সময় তোমরা এইসব ভিডিওগুলো দেখে নাও, বাড়িতে এসে পড়াশোনা করো, তাহলে টাইম ম্যানেজমেন্ট হয়ে গেলো। আমরাও এইসব করেছি এককালীন, আমরা অনেক করেছি। যখন ট্রেনে যাতায়াত করতাম, সমস্ত ওয়ান শট ভিডিও আমরা এইসব জায়গায় দেখে নিতাম, বাড়িতে এসে পড়তাম। তো এই সমস্ত টাইম ম্যানেজমেন্ট তোমাকে শিখতে হবে। সময় খুবই কম, আস্তে আস্তে চলেই যাচ্ছে, তুমি বুঝতেও পারছো না। আর আমরা কিন্তু তোমাদেরকে এই অজান্তেই অনেক কিছু শেষ করে দিচ্ছি, তোমরা সেটা বুঝতেও পারবে না, পরীক্ষার হলে বুঝতে পারবে যে তোমার অজান্তেই অনেক কিছু শেষ হয়ে গেছিলো। যদি তোমরা এই ভিডিওগুলো বারবার দেখো, সব কিছু যদি প্র্যাকটিস করো, ঠিক আছে? কনফিডেন্ট থাকো, ভয়ের কিচ্ছু নেই। যা ভিডিও হচ্ছে সব কিছু ভালোই হবে। ভিডিও হচ্ছে, ক্লাস হচ্ছে, মক টেস্ট হচ্ছে, তোমরা নিজেরা পড়ছো, থিওরি পড়ছো। আমি বারবার বলেছি
যে পিয়ার যত ভলিউম 1টাকে ভালোভাবে পড়ে নিও, সব কিছু কভার হয়ে যাবে। সেসব সব কিছু তোমরা যেহেতু করছো, কোনো অসুবিধার কিছু নেই, আমরা পাশে আছি। সিডিএর নেক্সট স্টেপ তোমাদের পাশেই আছে, তোমরা সাবস্ক্রাইব করে নিও। বাকি আমরা দেখে নিচ্ছি, তোমরা থিওরিটা শুধু পড়ে নিও। থ্যাংক ইউ।